যারা যারা সবাইকে অসংখ্য সবাইকে অসংখ্য আবার রিফ্লেকশন হচ্ছে। আবার রিফ্লেকশন। হ্যালো, সামি শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, রিফ্লেকশন নাই তো এখন, না? না স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আজকে যারা আমাদের এখানে সাথে জয়েন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকেও চেস্ট রেডিওলজির উপরেই ক্লাস নিব। আমরা এর আগে কয়েকটা ক্লাস নিয়েছি পরপর। তার মধ্যে একটা অপশন আছে না যে শুধু ভিউ করা যায় একজনকে, সামি? জি স্যার, অপশন আছে স্যার। হ্যাঁ, আমি তোমাদের ছবির জন্য আমার ছবি কি স্লাইড দেখতে পাচ্ছি না। বন্ধ করলে আবার সব বন্ধ হয়ে যাচ্ছে। স্যার এটা হচ্ছে একটু কমপ্লেক্স। ওই যে ভিউ অনলি স্পিকার যে আছে না, এটা বোধহয় একটা আছে, দেখো তো এরকম একটা অপশন দেখেছিলাম ওই সময়। জটিল। স্যার আপনি এক্স, ওই যে এক্স আছে না স্যার, ওই যে ল্যাপটপের ইএসসি চাপ দিলে আপনার জিনিসটা ওরকম চলে আসবে স্যার, আমার মনে হয়। একটু দেখবেন। হ্যাঁ, দিলাম তো। আসছে স্যার? না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, স্যার যাদেরকে দেখা যাচ্ছে স্যার, ওই হ্যাঁ স্যার তাদের স্যার নামের পাশে স্যার ওই যে ক্লিক করলে স্যার উপরে যে ডটটা আছে স্যার, ওই ডটের উপরে দেখেন স্যার, ওখানে দিলেও স্যার অপশন আসবে স্যার। স্টপ। স্যার ওই যে যাদেরকে দেখা যাচ্ছে স্যার, যে কয়জনকে দেখা যাচ্ছে স্যার আপনার স্ক্রিনের উপরে স্যার, হ্যাঁ, এদের উপরে স্যার ক্লিক করলে স্যার এই যে উপরে ডান কোণার স্যার একটা ডট, তিনটা ডট আসবে স্যার, ওটার মধ্যে হ্যাঁ, স্যার ওখানে অপশন আসলো আসবে। মিউট ভিডিও, স্টপ ভিডিও, চ্যাট, পিন ভিডিও, স্পটলাইট ভিডিও, এরকম। স্টপ ভিডিও করে দিলে তো একদম টোটাল স্টপ হয়ে যাবে বোধহয়। ইন্ডিভিজুয়াল নামের উপরে দিয়েছেন স্যার? হ্যাঁ, আচ্ছা দেখতেছি, ঠিক আছে। স্যার এই যে স্যার একদম উপরে স্যার দেখেন স্যার তিনটা স্যার বার আছে স্যার, একটা সিঙ্গেল বার, তারপর একটা স্যার একটু স্যার ব্রড, তারপর স্যার দুইটা স্যার। হ্যাঁ, ওই দুইটা। স্যার ওই যে স্যার দুই নম্বরটা যেটা স্যার, দুই নম্বরটা দেখেন স্যার, দুই দুই নম্বরটা নাম্বারটাতে দেওয়া কিন্তু সবাইকে আসবে। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, বেশি দেরি হয়ে যাচ্ছে। আজকে আমরা চেস্ট রেডিও ইমেজিং এর উপরই কিছু আলোচনা করব। এর আগে আমরা দেখেছিলাম কতগুলো জিনিস, কলাপস দেখেছি, আমরা কনসলিডেশন দেখেছি। বড় বড় আমাদের দুইটা অংশ চেস্ট এক্স এর উপর হয়ে গেছে আশা করি। আমাদের আরো কিছু জিনিস বাকি আছে। তো আজকে আমরা প্লুরাল ইফিশন এবং ম্যালিগনেন্সির, ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি বা লাং ম্যালিগনেন্সি যেটা আছে তার উপর কিছু কথাবার্তা বলবো। প্রথমে আমরা প্লুরাল ম্যালিগনেন্সির উপর কিছু কথা বলবো। তোমাদের কি সবাই স্ক্রিনে সব এই ছবিগুলি সহ দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার আপনি স্যার ওইটা চাপলেই, ওটা চাপলেই হচ্ছে স্যার। স্যার সেকেন্ড অপশনটা চাপলেই হবে স্যার। মানে সবাই ছবি সহ আসতেছে? তোমরা কি তোমাদের ছবি সহ দেখতে পাচ্ছ? না স্যার, আমরা শুধু আপনাকে দেখতেছি স্যার, আমারটা আমি শুধু আপনাকে দেখতেছি। মানে শুধু স্লাইড স্যার দেখতে এটাতে স্যার স্লাইড দেখা যাচ্ছে স্যার, শুধু স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, স্লাইড এবং আপনার দুজনকে দেখাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। আমাকে একটু নিজে দেখতে পারলে কি হইতো, বুঝতে পারতাম যে ঠিক মতো বলতে পারি না। বুঝতে পারছো? মোটা বারটাই চাপছেন স্যার, মোটা বারটাই। নম্বরটা স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই।
জি স্যার। প্লুরাল ইফিউশন হচ্ছে, তো সবাই জানি আমরা যে প্লুরাল ইফিউশন abnormal accumulation of fluid within the pleural space. এই ফ্লুইডটা হতে পারে আমাদের ট্রানজিটিভ ফ্লুইড, হতে পারে ব্লাড, হতে পারে পাস, অথবা কাইলাস ফ্লুইড। হ্যাঁ, যে কোনোটাই হতে পারে। যে কোনো ফ্লুইড অ্যাকুমুলেশন হলেই এটাকে আমরা ব্রড টার্মে বলবো প্লুরাল ইফিউশন। কিন্তু এটা যদি কখনো এরকম হয় যে শুধুমাত্র পানি আছে, তখন তাকে আমরা বলি যেমন হাইড্রোথোরাক্স সেরাস ফ্লুইড যদি থাকে। আবার যদি এরকম হয় যে এটার মধ্যে পাস কালেকশন হয়ে গিয়েছে, তখন আমরা এটাকে বলি পায়োথোরাক্স। এর মধ্যে যদি আবার কাইলাস ফ্লুইড জমা থাকে, যেটা আমরা জানি যে রিচ ইন লিপিডস, তাহলে আমরা তাকে বলি কাইলাস থোরাক্স। যদি এই ক্যাভিটিতে ব্লাড জমা হয়, তাহলে আমরা তাকে বলি হেমোথোরাক্স। এমনও কিছু কন্ডিশন আছে যেখানে থোরাসিক ক্যাভিটিতে ইউরিনও থাকতে পারে, যদি কোনো কারণে ফিস্টুলা হয়ে থাকে, ইউরিটারি ফিস্টুলা, এরকম কিছু জিনিস আছে পোস্ট সার্জিক্যাল, অথবা অ্যাবনর্মাল স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য যদি হয়, তাহলে এরকম ইউরিনোথোরাক্স হতেও পারে। আবার ইনফিউশনোথোরাক্স মানে আমাদের কোনো একটা কেমোথেরাপি অথবা ফ্লুরোডিসিস করতে গিয়েছি, তখন যদি কোনো কারণে বেশি ফ্লুইড দেওয়া হয়ে গিয়ে থাকে, চেস্ট এক্সরে করলে যদি আমাদের সেখানে ইয়ে থাকে, ফ্লুইড কালেকশন থাকে, তাহলে আমরা তাকে কেমোথোরাক্স বা ইফিউশনোথোরাক্স বলি। এরকম সিউডোকাইলোথোরাক্সও হতে পারে কোনো কোনো ক্ষেত্র বিশেষে। আমরা যদি চেস্ট এক্সরে করি, এই চেস্ট এক্সরে করতে গেলে প্লুরাল ক্যাভিটিতে আমরা জানি যে নরমালি কিছু পরিমাণে সেরাস ফ্লুইড থাকে। এটা ম্যাক্সিমাম 15 ml পর্যন্ত ফ্লুইড সাধারণত থাকতে পারে। বলা হয় যে 2 to 5 ml, কোনো কোনো জায়গায় 5 to 15 ml। তো আমরা ম্যাক্সিমাম রেঞ্জকেও যদি চিন্তা করি, এটা 15 ml এর অ্যাবাভ নরমালি কখনোই থাকে না। ঠিক আছে, আমরা এখন যদি চেস্ট এক্সরে করি, তো চেস্ট এক্সরে করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড লাগবে, যেইটা দেখে বা ওইটুকু পরিমাণ অ্যাকুমুলেশন হলে প্লুরাল ক্যাভিটিতে সাধারণত এক্সরে করলে বিভিন্ন ভিউতে আসবে। একদম মিনিমাম যদি আমরা কোনোভাবে চেস্ট এক্সরে করতে যাই, 100 ml ফ্লুইড সাধারণত লাগেই। তো 100 ml বা তার চেয়েও কম, অনেক সময় বলা হয় যে 60 ml পর্যন্ত ফ্লুইড হলেও কালেকশনে করা যায়। তবে এক্সরেতে করতে গেলে মোটামুটি 100 ml এর মতো লাগে। যদি আমরা ল্যাটারাল ডিকুবিটাস ফিল্মে চেস্ট এক্সরে করি, তাহলে 100 ml ফ্লুইড মোটামুটি লাগে। এর চেয়েও যদি কম হয়ে যায়, তখন সেটা এক্সরেতে আসে না। সেটাকে ডিফারেন্ট ডায়াগনোসিস করার জন্য সাধারণত আলট্রাসোনোগ্রাম করলেই বোঝা যায়, যেখানে বলা হয় যে 50 ml পর্যন্ত ফ্লুইডও যদি কালেকশন থাকে স্পেসে, এটা আলট্রাসোনোগ্রাম দিয়ে আমরা ডিটেকশন করতে পারি। আর যদি ল্যাটারাল ডিকুবিটাস ফিল্মে আমরা যদি চেস্ট এক্সরে করি, সেটাতে 100 ml বা তার থেকে কিছুটা বেশি যদি থাকে, তাহলে আমরা ল্যাটারাল ডিকুবিটাস ফিল্মে চেস্ট এক্সরে করলেই পেয়ে যাব। আর চেস্ট এক্সরে পিএ ভিউতে যদি আমরা এক্সরে করি, সেখানে মিনিমাম 250 ml পর্যন্ত ফ্লুইড লাগে। তবে যদি ক্যাভিটি কারো বড় হয় বা একটু বড় স্ট্রাকচারের মানুষ হয়, তাহলে দেখা যায় যে 250 ml হয়তো নাও আসতে পারে। সেই সমস্ত ক্ষেত্রগুলিতে হয়তো আর একটু বেশি, আমরা বলি যে মোটামুটি মিনিমাম 250 থেকে 600 ml পর্যন্ত যদি ফ্লুইড থাকে, তাহলে চেস্ট এক্সরে পিএ ভিউতে সাধারণত এক্সরেতে পাওয়া যায়। কাজে এই ফ্লুইডটা আমাদের একটুকু সবার খেয়াল রাখা দরকার, যে কোন ফিল্মে কতটুকু। এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় যে কতটুকু হইতে লাগবে, যে এই ভিউতে হলে আমাদের কতটুকু ফ্লুইড লাগে। ইফিউশন তো আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অনেক ধরনের ইফিউশন আছে, হাইড্রোথোরাক্স, পায়োথোরাক্স, নিউমোথোরাক্স, না এই সরি কাইলোথোরাক্স, হেমোথোরাক্স, এত কিছু। তো এগুলোকে আসলে যাই বলি না কেন, বায়োকেমিক্যালি যদি আমরা অ্যানালাইসিস করি, এই ফ্লুইডগুলির ব্রড ক্যাটাগরি হচ্ছে দুইটা। একটা বলি আমরা ট্রান্সুডেটিভ, মানে এটার কতগুলি স্পেসিফিক ক্যারেক্টার আছে, যেখানে হয়তো প্রোটিন কম থাকবে, যেখানে সেলুলার ম্যাটেরিয়াল কম থাকবে, হ্যাঁ, আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলোর ভিত্তিতে আমরা তাকে ট্রান্সুডেটিভ ফ্লুইড বলি। আমরা পরে দেখব সেই কারণগুলো। এবং ওইটা ছাড়াও আরেকটা আছে এক্সুডেটিভ গ্রুপ, এবং সেখানে প্রোটিনটা বেশি থাকবে এবং আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো ফুলফিল করলে আমরা তাকে বলবো এক্সুডেটিভ প্লুরাল ফ্লুইড ইফিউশন। তাহলে এক্সুডেটিভ যদি আমরা পাই, আমাদের তো আমরা সবসময় বলি যে কি, যে একটা ডায়াগনোসিস হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এবং ডায়াগনোসিস করার জন্যই কিন্তু আমাদের এত উদ্দেশ্য। আমরা প্লুরাল ফ্লুইড দেখি, প্লুরাল ফ্লুইড হলেই তো হলো না। আমরা যদি বলি যে প্লুরাল ফ্লুইড, লেফট সাইডের প্লুরাল ইফিউশন, তো লেফট সাইডের ইফিউশন ডাজ নট মিন এনিথিং। এটা শুধুমাত্র একটা ইফিউশন আছে, কিন্তু আন্ডারলাইং ডায়াগনোসিস আমাদের পোস্ট গ্রাজুয়েশনে লাগবে যে পরবর্তী
ইফিউশন পেয়ে গেছি, তারপরে কি করতে হবে? তার মানে আমাদের একটা ডায়াগনোসিস লাগবে। এটা হইতে পারে একটা স্যার প্যারাটোনিক ইফিউশন, হইতে পারে একটা ম্যালিগন্যান্সি, হইতে পারে ইনফেক্টিভ কোনো কজ, হইতে পারে ট্রমাটিক কোনো কজ। কাজেই আমাদের পরবর্তী ডায়াগনোসিসটাকে কনফার্ম করার জন্যই লাগবে হচ্ছে নেক্সট স্টেপ। চেস্ট এক্স-রে স্যার করলাম। একটা স্যার হ্যালো, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ এই নেফ্রোটিক সিনড্রোম কি স্যার ট্রানজিটেটিভ, এটা মানে ট্রানজিটেটিভ কজের মধ্যে কি স্যার নেফ্রোটিক সিনড্রোম থাকবে স্যার? হ্যাঁ, আসতে পারে তো, আসতে পারবে না কেন? হাইপোঅ্যালবুমিনিয়া যদি থাকে, হাইপোঅ্যালবুমিনিয়া হয়েই তো আমার প্লুরাল ইফিউশন হবে। হ্যাঁ, সেখানে হতে পারে, পারবে। এবং এখানে মূলত কার্ডিয়াক ফেলোর, নেফ্রোটিক সিনড্রোম, সিরোসিস, মানে যেই সমস্ত কন্ডিশনগুলিতে হাইপো অ্যালবুমিনিমিয়া, বা এখানে তো আমি উপরে কিন্তু লিখাই আছে, ইট অকার্স ওয়েন দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হ্যাঁ, তো হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি কমতে হয়, তাহলে আমাদেরকে প্লাজমা অনকোটিক প্রেসার মানে যেটা আছে সেটাকে কমাইতে হবে। সেটা কমার একটা বড় কারণ হচ্ছে আমাদের প্রোটিন অ্যালবুমিন। কাজে সেটা যে সমস্ত কন্ডিশনগুলিতে কমে, দেখেন এই উপরের প্রথম 3টা কন্ডিশনেই কিন্তু আমাদের কমে। হ্যাঁ, কাজেই এখানে তো হতেই পারে, অসুবিধা নাই। আর ড্রেসলার সিনড্রোম যেটা বলা হয়েছে, এটা তো হচ্ছে রিঅ্যাকশনারি হয়। এখানে প্লুরাল ফ্লুইডের অনকোটিক প্রেসারের তেমন কোনো চেঞ্জ হয় না, কিন্তু আপনার প্লুরাল যে মেমব্রেন আছে সেইখানের পারমিয়াবিলিটি কিছুটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য হয়ে থাকে। আর এক্সিকিউটিভ যেটা আছে, এখানে দেখেন যে ইনক্রিজ ইন পারমিয়াবিলিটি অফ দ্য মাইক্রো সার্কুলেশন অর অল্টারেশন ইন দ্য প্লুরাল স্পেস ড্রেনেজ অর লিম্ফ নোড, মানে যেখানে প্রোটিন কালেকশন হওয়ার জন্য যত যত মেকানিজম আছে, এখানে যদি কোনো ইনফ্লামেশন হয় প্লুরাল স্পেসে বা প্লুরাল মেজোথেলিয়ামেতে, তাহলে সেখান থেকে ফ্লুইড লিকেজ হবে। সেখান থেকে হইতে পারে প্যারাইটাল প্লুরাল থেকে হইতে পারে, ভিসেরাল প্লুরাল থেকে হইতে পারে। কোনো কারণে যদি লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়ে যায়, লিম্ফ নোড লিম্ফে ড্রেন হতে পারবে না, এবং সেই যদি ড্রেন না হতে পারে, তাহলে সেখান থেকেও লিকেজ হবে, ব্যাকওয়ার্ড লিকেজ, প্লুরাল ফ্লুইড প্লুরাল স্পেসে জমা হবে। সেই সমস্ত কন্ডিশনগুলিতেই আমাদের এক্সুডেটিভ ফ্লুইডগুলি পাওয়া যায়। তার মধ্যে কি কি আছে আমরা জানি, দেখেন সিরিয়াল মধ্যে আছে কতগুলি। ব্রঙ্কিয়াল কার্সিনোমা মোস্ট কমনলি না, আসলে আমাদের এখানে যে সিরিয়ালি যাবে আসলে টিউবারকুলোসিস যাবে আমাদের প্রথম দিকে, এরপরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ম্যালিগনেন্সি অর মেটাস্টেসিস, পালমোনারি এম্বোলিজম, ইনফাকশন, এগুলো আরো কমের দিকে, যেগুলোতে ওইগুলোর ইনসিডেন্স অনেক কম। এছাড়াও হতে পারে মেজোথেলিওমা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ আদার ইনফ্লামেটরি যে কন্ডিশনগুলো আছে সেগুলোতেই এক্সুডেটিভ ফ্লুইড ইফিউশন আমরা পেতে পারি। কাজে এই যে একটা ব্রড ক্যাটাগরি আছে ট্রান্সুডেটিভ এবং এক্সুডেটিভ, এইটা কিন্তু আমাদের সবাইকেই মনে রাখার দরকার। কেন লাগবে? কারণ আমরা ওই যে বলছি যে ডায়াগনোসিসকে যদি আমরা কনফার্ম করতে চাই, তাহলে আমাদেরকে এই লিস্টটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোথায় ট্রান্সুডেটিভ পাওয়া যায়, কোথায় এক্সুডেটিভ পাওয়া যায়। যেটা বলছিলাম যে ট্রান্সুডেটিভ এবং এক্সুডেটিভ ফ্লুইডকে করার জন্য, ক্লারিফিকেশনের জন্য, আমরা প্রথমেই ধরি প্রোটিন কনসেন্ট্রেশন। এটা যদি থাকে লেস দেন 30 গ্রাম পার লিটার অ্যাবসলিউট ভ্যালু, এবং টোটাল প্রোটিন ফ্লুইড অ্যান্ড সিরাম রেশিও যদি লেস দেন 5 হয়ে যায়, এবং ল্যাকটেড ডিহাইড্রোজেনেস বা এলডিএস যদি থাকে 20 নিচে, এলডিএস ফ্লুইড এবং সিরামের রেশিও যদি 0.6 এর নিচে হয়, এবং স্পেসিফিক গ্র্যাভিটি যদি আমাদের লেস দেন 1.016 হয়, এই কয়েকটা ক্রাইটেরিয়াকে যদি ফুল করে, তাহলে একে বলে ট্রান্সুডেটিভ ফ্লুইড। এবং তার অল্টারনেটিভ এক্সুডেটিভ হচ্ছে তার জাস্ট রিভার্স, যা যা আছে তাই। প্রোটিন কনসেন্ট্রেশন হবে 30 বেশি, রেশিও হবে 0.6 0.5 এর বেশি, এলডিএইচ হবে 20 উপরে, রেশিওটা হবে 0.6 এর উপরে, স্পেসিফিক গ্র্যাভিটি হবে মোর দেন 1.016। কাজে এই যে দুইটা জিনিস, এটা আপনাদের কিন্তু একটু মুখস্থর মতোই রাখা লাগবে, কেননা এগুলো দেখেই কিন্তু আমাদের সাধারণত ট্রান্সুডেটিভ এবং এক্সুডেটিভটা করা হয়। ল্যাবে যখন আপনাদের রিপোর্ট করতে দিবেন, আপনাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যালুটা দিয়ে দিবে। কাজে আপনি ভ্যালুটা যদি মুখস্থ না থাকে, তাহলে কিন্তু ট্রান্সুডেটিভ বা এক্সুডেটিভ এটাকে ডিফারেন্সিয়েট করাটা আবার বই খুলে দেখতে হবে। অনেক কিছুতে আমাদের বই খুলে দেখতে কোনো সমস্যা নাই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আসলে আমাদের সবসময়ের জন্য মুখস্থ রাখাটা দরকার। যেন কোশ্চেন তো করবে পরীক্ষার সময়, কিন্তু এগুলো কোশ্চেনেই জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ক্রাইটেরিয়া অফ ট্রান্সুডেটিভ। এই যে যে আমরা করলাম, এগুলির মধ্যে কি একটা বলে কি লাইটস ক্রাইটেরিয়া। হ্যাঁ, এই ক্রাইটেরিয়াটা যখন এগুলোকে করা হয় একসাথে, আমরা একটাকে বলি লাইটস ক্রাইটেরিয়া। এখন আমরা বলছিলাম যে রেডিওলজিক্যাল ফিচার, আমরা তো মূলত রেডিওলজি জিনিসটাই পড়ছি, কিন্তু একটু বলে নিলাম এই কারণে
যাতে করে আমাদের পরবর্তী যে ডায়াগনোসিস গুলি করব বা করা দরকার লাগবে সেইটুকু ডিফারেন্সিয়েট করার জন্য। প্লুরাল ফ্লুইডে যদি হয় আমরা রেডিওলজিক্যালি কি কি ফিচার পাই, তাই না? এখানে তো আমরা দুইটা ছবি দেখতেছি যেখানে কিছু ফাইন্ডিং আছে, তাই না? একজন কেউ রেসপন্স করতে পারবেন? একটু জাস্ট রেসপন্স। Just PA view showing there is a dense homogeneous opacity occupying a left lower zone and cardiophrenic and claustrophrenic angle of left sided are obliterated. Trachea is central in position and no other abnormalities. না ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি যদি এটা বলি এরকম ওজি ডায়াগনোসিস আর কি ডিফারেনশিয়াল গুলি বললো, এই ফাইন্ডিং বললো, তাতে কিন্তু আমি বলবো এটা কনসলিডেশন। স্যার উইথ কার্ভিলিনিয়ার আপার মার্জিন, কনকেভ আপার মার্জিন ভেরি ইম্পর্টেন্ট আসলে। এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আসলে একটা যখন বলবো বলার সময় কোন ফাইন্ডিংটা ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। যেমন এই যে ফাইন্ডিংটা আছে এটা কিন্তু আমার ধারণা আপনারা যারা দেখতেছেন অনেকে হয়তো মোবাইলে দেখতেছেন, এটা দেখলে কেউ কেউ কনসিডারেশনও ভাবতে পারি কিন্তু আমরা, হ্যাঁ, যেটা যদি বড় পিকচার না হয় বা ভালো করে না দেখা হয় তাহলে কিন্তু এটাকে কনসিডারেশনও কেউ কেউ বলে ফেলবে, তাই না? কলাপসটা বলা যাবে না, কারণ কলাপসের আমরা যা পড়ছি এর আগে ফাইন্ডিং, সেই ফাইন্ডিং এর সাথে কিন্তু এটা ম্যাচ হয়তো করবে না। কিন্তু কেউ যদি এটাকে কনসলিডেশন বলে তাহলে কিন্তু আর কি এই অবস্থাতে কিন্তু ভুল হয়তো নাও হইতে পারে, কিন্তু এটা ভুল হবে তখনই যখন এই ফাইন্ডিংটা না বলবে কার্ভিলিনিয়ার, হ্যাঁ। ইফিউশন যদি থাকে এবং কোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলকে অবলিটারেশন করে, সাথে যদি কার্ভিলিনিয়ার মার্জিনটা থাকে যেটা গ্র্যাজুয়ালি ল্যাটারাল থেকে মিডিয়ালি ডিসেন্ড করে যাবে, হ্যাঁ, সেই যে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, এইটা কিন্তু গোজ মোর ইন ফেভার অফ ইফিউশন। কাজে এটাকে বলতে হবে। হ্যাঁ, এখন বলবেন যে এখানে তো স্যার ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নাই। হ্যাঁ, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং নাই, সেটা হলো আরেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। কিন্তু এটাকে যদি এখানে একটু একটু কালো কালো আবার মনে হয় দূর থেকে, কিন্তু এটা কিন্তু তা না। এক্সট্রাটা যদি আমরা বড় করে দেখতাম, বড় ফিল্মে দেখতাম তাহলে আরো ক্লিয়ার হতো, কিন্তু ছোট ফিল্মে যদি দেখি কাজে এই ফাইন্ডিংটা কিন্তু মিস হয়ে যাবে। এর জন্য আমাদের প্লুরাল ইফিউশন বলি, কলাপস বলি, কনসলিডেশন বলি, প্রত্যেকটারই একটা নির্দিষ্ট সাইন আছে বা স্পেশাল মার্ক আছে যেটা দেখে আমরা বলবো যে এটা ইফিউশন অর ইফিউশন অন্য ফাইন্ডিং। যেমন এটা হচ্ছে ডেন্স ওপাসিটি ইন দ্য লেফট লোয়ার এন্ড পার্ট অফ দ্য মিড জোন, ঠিক আছে, উইথ এ কার্ভিলিনিয়ার আপার মার্জিন। এই কথাটা যদি বলি তাহলে কিন্তু আমাদের আর কনসলিডেশনও যাওয়ার খুব একটা সুযোগ নাই বা কলাপসে যাওয়ারও তেমন সুযোগ নাই। এটা স্পেসিফিক হয়ে যায় ফর প্লুরাল ইফিউশন, ঠিক আছে। কাজেই এইটা হচ্ছে কার্ভিলিনিয়ার মার্জিনটা ইফিউশনের জন্য কিন্তু একটা মোর ইম্পর্টেন্ট সাইন, এবং এটাকে বলা হয় হচ্ছে মিনিসকাস সাইন। হ্যাঁ, এটাকে বলি আমরা মিনিসকাস বা মিনিসকাস সাইন, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা প্লুরাল ইফিউশন দেখি তাহলে চেস্টে কি কি ফাইন্ডিং থাকতে পারে। প্রথমে হলো যদি ছোট ইফিউশন হতো, এমন হতো যে এত বড় না আরো ছোট, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে এমনও পেতে পারতাম যে শুধু একটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা ব্লান্টিং আছে এই কোণা দিয়ে, ধরেন যে এইখানে এইটুকু অংশ শুধু ব্লান্টিং আছে, ভেরি স্মল ইফিউশন। হ্যাঁ, এই ক্ষেত্রে এইরকম একটা ব্লান্টিং থাকতে পারতো। আমার নিচের যে এক্সরেটা আছে আমি কার্সার মুভ করছি এই অংশটা। আবার এমনও হইতে পারতো ব্লান্টিং অফ কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, মানে এইটাকে ফিল আপ করে যখন আরেকটু বড় হবে তখন কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটাকে ব্লান্টিং করবে। মানে ধরেন যে এইটুকু থাকতো তাহলে দুইটা হলো, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল গেল প্রথম, কার্ডিওফ্রেনিক গেল অ্যাঙ্গেল প্রথম গেল। ফ্লুইড উইথ এন হরাইজন্টাল আর অবলিক ফিশার, এটা আমরা পরে আরেকটা দেখতেছি। কিন্তু এই যে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং লিনিয়ার আপার মার্জিন অর মিনিসকাস, এটা হচ্ছে একটা স্পেসিফিক সাইন ফর প্লুরাল ইফিউশন। আর যদি লার্জ ভলিউম ইফিউশন হয় তাহলে আমাদের আরেকটা সাইন থাকে যে মিডিস্টিনাল শিফটিং টু অপোজিট সাইড, মানে যেই দিকে ইফিউশন থাকবে, যেই দিকে ডেন্স অপোসিটিটা থাকবে তার বিপরীত সাইডে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, দাগ আসতেছে কেন আবার। আমরা যদি ল্যাটারাল ফিল্মে দেখি, যেটা বলছিলাম যদি স্মল ইফিউশন হয় তাহলে ল্যাটারাল ফিল্মে এই যে দেখেন এইখানে ব্লান্টিংটা আছে, ঠিক আছে, ভার্টিব্রার উপর দিয়ে এই যে ব্লান্টিং হয়ে কার্ভিলিনিয়ার হয়ে গেছে কিছুটা। এটা অত স্পষ্ট না, কিন্তু এখানে ব্লান্টিং আছে ল্যাটারাল ফিল্মে।
আমরা যেটা বলছিলাম যে যদি ইফিউশনটা হয় খুবই ছোট তাহলে কিন্তু ল্যাটারাল ফিল্ম করা লাগে স্মল ইফিউশনকে ডায়াগনোসিস করার জন্য। এখানে আমরা একটা ল্যাটারাল ফিল্ম দেখছি যেটার দেখেন এই যে প্যারাইটাল ওয়াল, এই প্যারাইটাল ওয়ালের এখান থেকে শুরু করে ছোট ইফিউশন একদম নিচ দিয়ে চলে গেছে, অ্যারো করা আছে দেখেন, এইটুকু হচ্ছে আমাদের ইফিউশন। এই যে যদি আমরা ল্যাটারাল ফিল্ম দেখি, এই উপরের সাইডটা দেখি দেখেন একদম সমান মোটামুটি চলে গেছে। রিবের কোস্টাল যে প্লুরা আছে সেই কোস্টাল প্লুরা বা প্যারাইটাল প্লুরা সুন্দর করে একটা লাইনে চলে গেছে, কিন্তু এইখানে দেখেন এই লাইনের উপরেও, এটা যদি আমরা প্লুরাটা ধরি তার উপরে মার্জিনটা, এই যে এটা হচ্ছে আমাদের সেই ইফিউশন। এখানে কেমন একটা মেজারমেন্ট আছে কতটুকু হইতে পারে, এটা আমাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু জানা থাকলে ভালো যে কতটুকু ইফিউশন থাকতে পারে আনুমানিক বলি যদি, তাহলে এই যে ল্যাটারাল মার্জিন আছে এই ল্যাটারাল মার্জিন থেকে পার মিলিমিটার থিকনেসের জন্য আমরা বলি 20 ml ফ্লুইড কালেকশন আছে ডিকিউবিটাস পজিশনে পার মিলিমিটার। যদি এটা ধরেন আপনার মেজারমেন্টে 5 মিলিমিটার থাকে তাহলে আমরা বলবো এখানে 100 ml ফ্লুইড আছে, ঠিক আছে এরকম। তাহলে ইফিউশন তো আমরা প্লেন ইফিউশন যদি থাকে তাহলে তো আমরা ওই দুইটা ফাইন্ডিং পেয়ে যাব যে আমরা পিএ ভিউ করলে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, অবলিটারেশন, তারপরে কার্ভিলিনিয়ার মার্জিন এগুলো পাবো। আর যদি ফ্রি না থেকে ফ্লুইডটা থাকে কোথাও একটা স্পেসিফিক জায়গায় আটকানো কোনোভাবে থাকতে পারে, এমনও হইতে পারে যে ইফিউশন একটা ফিচারে থাকতে পারে, এমনও হইতে পারে যে ডায়াফ্রাম বা পালমোনারি বেজের যে অংশটা আছে তা সেই অংশটাতে থাকতে পারে, তাই না? এরকম যদি থাকে তাহলে তার জন্য স্পেসিফিক কিছু সাইন আমরা পাই, যেমন সাব পালমোনিক ইফিউশন। এটা কি? এটা হচ্ছে আমাদের যে লাং বেস, তাই না, এটা তো একটা কার্ভ শেপ, এই লাং বেজের নিচের দিকে যদি শুধু ইফিউশন থাকে এটা কিন্তু একদম ফ্রি ফ্লুইড না, ফ্রি ফ্লুইড না, জাস্ট বেজের সাথে যে অ্যাটাচমেন্ট আছে ওই জায়গাটুকুর মধ্যে যদি ইফিউশনটা ইনসিস্টেড আর কি লেগে থাকে বা ইনসিস্টেড হয়ে থাকে তাহলে আমরা তাকে সাবপালমোনারিক ইফিউশন বলি। এটা হতে পারে লেফট সাইডে, হতে পারে রাইট সাইডে। হ্যাঁ, এইখানে কিন্তু দুইটাই আছে, যেমন লেফট সাইডেও ইফিউশন আছে ফ্রি ফ্লুইড, কিন্তু রাইট সাইডে দেখেন এই দিকের ডোমটা কিছুটা ইলিভেটেড, এবং এই ডোমটার কিন্তু শেপটা কেমন থাকার কথা ছিল, শেপটা থাকার কথা ছিল ডোমের মতোই, তাই না, এইরকম হয়ে শেষ হয়ে যাওয়া, এখান থেকে শুরু করে গিয়ে এরকম হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখেন এখানে উপর দিকে একটু ফ্ল্যাটেন মতো হয়ে গেছে। ডোমের যে টপটা আছে এই টপটা যেখানে মাঝখানে থাকার কথা, ধরেন এই বরাবর থাকার কথা, এখানে না থেকে এটা কিন্তু ল্যাটারালি চলে গেছে। এটাকে বলে পিক অফ দ্য হেমি ডায়াফ্রাম ইজ শিফটেড ল্যাটারালি। তাহলে রাইট সাইডের যদি সাবপালমোনিক ইফিউশন হয় তাহলে এই যে ডোমের পিকটা, এই পিকটা ল্যাটারালাইজেশন হবে, ঠিক আছে। কিন্তু যদি এটা লেফট সাইডে হতো তাহলে এটা কেমন হতো, এইখানে যে আমাদের দেখেন যে আমি এখানে ইফিউশন নাই, জাস্ট বোঝানোর জন্য আমরা রাখছি, আছে একটুকু সামান্য, যে এই যে দেখেন এটা কি, এই আমি যেখানে কার্সারটা নাড়াচ্ছি এইটা কি, এই অংশটা একটু রেসপন্স করি যদি বোঝা যায়। ফান্ডিং গ্যাস, এই যে কালো যে অংশটা এটা কি স্যার? ফান্ডিং গ্যাস শ্যাডো। ফান্ডিং গ্যাস স্যার।
স্যারের ওয়াইফাইতে একটু সমস্যা হচ্ছে, এই কারণে স্যার লগ আউট হয়ে গেছেন, আবার আসতেছেন, একটু অপেক্ষা করতে হবে। রিয়ান ভাই, শুনতে পাচ্ছ সামি? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে কিনা আবার দেখো। না স্যার, আবার শেয়ার দিতে হবে। দরকার তো লাগবে, মানুষ সিরিয়াল দিয়ে বসে থাকে না। আসছে স্যার? ক্লিয়ার স্যার, আসছে স্যার। আচ্ছা, না আমার যে ওয়াইফাই চলে গেছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে এই এই জায়গাটা, এটা হচ্ছে কি আমাদের এই অংশটা কি ফান্ডিং গ্যাস, শর্ট কথা। আচ্ছা, এটা হচ্ছে ফান্ডিং গ্যাস। তো ফান্ডিং গ্যাস থেকে ডায়াফ্রামের মধ্যে কোনো ডিসটেন্সে সাধারণত তেমন খুব একটা ডিসটেন্স থাকে না, কারণ ফান্ডাস তার উপরে থাকে ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরে থাকে লাং বেস। কাজেই এখানে খুব বেশি ডিসটেন্স থাকে না। যদি এই ডিসটেন্সটা মোর দেন 2 সেন্টিমিটারের উপরে হয়ে থাকে, তাহলে আমরা ধরে নেই যে এইটা সম্ভবত ইফিউশন আছে। হ্যাঁ, ফান্ডিং গ্যাসের উপর থেকে ডায়াফ্রাম তার ডিসটেন্স যদি 2 সেন্টিমিটারের বেশি হয়, তাহলে তাকে আমরা বলি লেফট সাইডেড সাবপালমোনারি ইফিউশন আছে।
আচ্ছা, আরেকটা টার্ম আছে আমরা বলি সিউডো টিউমার। এটাও কিন্তু লোকালাইজড ফ্লুইড কালেকশন। আমরা যেমন প্রথম যে তিনটা দেখলাম যে চেস্ট এক্সরে, পিএ ভিউ, ল্যাটারাল ভিউ এন্ড ডিকিউবিটাস, এই তিনটা হচ্ছে ফর ফ্রি ফ্লুইড। কিন্তু সাবপালমোনিক ইফিউশন দেখলাম একটা, আরেকটা হচ্ছে লোকুলেটেড ইফিউশন বা সিউডো টিউমার, যেটা যদি ইফিউশনটা আমাদের ফিশারের মধ্যে কালেকশন থাকে। এটা সাধারণত হরাইজন্টাল ফিশার অথবা অবলিক ফিশার, যে কোনো দুইটার একটাতেই থাকতে পারে। তাহলে প্লুরাল সিউডো টিউমারস ইউজুয়ালি রেফার্স টু এনসিস্টেড, মানে ভেতরে আটকানো থাকে, ফোকাল প্লুরাল ফ্লুইড কালেকশন লোকেটেড উইদিন এ লাং ফিশার। ঠিক আছে, তো লাং ফিশার তো দুইটা আছে আমরা জানি, একটা হরাইজন্টাল ফিশার অথবা একটা ট্রান্সভার্স ফিশার, এই অবলিক ফিশার। তো এখানেও থাকতে পারে, যে কোনো থাকতে পারে। ফিচারটা কেমন থাকে আমাদের উদ্দেশ্য হলো আইডেন্টিফাই করা। কাজে ফিচারটা হচ্ছে এটা থাকবে একটা লেন্টিকুলার অথবা বাইকনকেভ লেন্সের মতো কিছুটা। হ্যাঁ, ল্যাটারাল ফিল্ম যদি দেখি আমরা তাহলে এরকম থাকবে, কিন্তু যদি হরাইজন্টাল ফিশারে থাকে তাহলে এটা দেখবে ফ্রন্টাল ভিউতে এই ফিশারের মাঝখানে একটা লেন্টিকুলার ওপাসিটি। এটাকে বলে আমরা প্লুরাল সিউডো টিউমার। প্লুরাল ফ্লুইড আবার এরকমও হইতে পারে যে অ্যাডেশন হয়ে গেছে পেরিফেরাল, তাই না? পেরিফেরালও কিন্তু অ্যাডেশনটা থাকতে পারে। যেমন এখানে যদি ফ্রি থাকতো তাহলে কোস্টোফ্রেনিক, কার্ডিওফ্রেনিক অবলিটেশন হয়ে আপার বর্ডারটা কার্ভিলিনিয়ার থাকার কথা, যেটা আমরা প্রথম এবং দ্বিতীয় ফিল্মগুলিতে দেখেছি। কিন্তু যদি এরকম হয় যে প্লুরাল ইফিউশনটা ওয়াল চেস্ট যে ওয়াল আছে এই চেস্ট ওয়ালের সাথে অ্যাডহেরেন্ট হয়ে একটা ফ্লুইড কালেকশন থাকে, তাহলে কিন্তু এইরকম একটা দেখাবে। এখানে কিন্তু দেখেন কার্ভিলিনিয়ার কিন্তু মার্জিন নেই, এখানে কার্ডিওফ্রেনিক যে অ্যাঙ্গেলটা আছে এটা কিন্তু অবভিয়াসলি ভালো বোঝা যাচ্ছে, কিন্তু কোস্টোফ্রেনিকটা নাই। কিন্তু এখানে থাকার কথা কার্ভিলিনিয়ার নাই, রাদার এখানে আছে একটা বাল্জ সাইন, হ্যাঁ, ডির মতো একটা স্ট্রাকচার, মানে মিডিয়ালি তার বালজিং আছে, ডির মতো স্ট্রাকচার, তাই না? এটাকে বলে আমরা বাল্জ সাইনও বলে, কেউ কেউ ডি সাইনও বলা হয়। ঠিক আছে, এইরকম একটা যদি থাকে দেখেন একদম উপর পর্যন্ত চলে গিয়ে এখানে শেষ হয়েছে, মানে ল্যাটারাল চেস্ট ওয়ালের অনেকটা জায়গা জুড়ে এরকম একটা কালেক্টেড ফ্লুইড ইফিউশন আছে। তাহলে এটা কেমন দেখছে অন ভার্টিক্যাল যদি দেখি, ওইটাও কিছুটা লেন্স শেপ বা ইলিপ্টিক্যাল দেখা যাবে। আর নট চেঞ্জ অন ল্যাটারাল ডিকিউবিটাস ফিল্ম, যদি এটা ফ্লুইডটা ফ্রি হয় তাহলে ল্যাটারাল ডিকিউবিটাস করলে কি হবে, এই যে পার্টটা আছে এটা আরো ফ্ল্যাট হয়ে যাবে। কিন্তু যদি লোকুলেটেড থাকে এটা তো ফিক্সড ফ্লুইড, কাজেই এইখানে কিন্তু ফ্ল্যাটেনিংটা আর হবে না, যেমনটা আছে তেমনটাই থাকবে। এটা যদি আমরা আরেকটা দেখি, এটাও একটা লোকুলেটেড প্লুরাল ইফিউশন। হ্যাঁ, এটাকে কিন্তু যদি আমরা ডিফারেন্সিয়াল বলি তখন কেউ কেউ কিন্তু একটা মাসলিশনও হয়তো বলতে পারে। এটা কিন্তু একটা ক্লিন কাটই ডি সাইন, একদম ক্লিন পেরিফেরি থেকে সুন্দর উঠে ডি মিডিয়ালি বাল্জ, হ্যাঁ, কনভেক্স মিডিয়ালি বাল্জ আছে। সাথে সাথে দেখেন এই দিকেও আরেকটা ইফিউশন আছে, এটাও সরি এই দিকেও একটা ইফিউশন আছে, কিছু ফ্রি ফ্লুইডও আছে। এটা একটা এক্সরে যার মধ্যে দুইটা লোকুলেটেড ইফিউশন কিছুটা ফ্রি ফ্লুইড সেটাও আছে। ঠিক আছে, যদি বলি এটা ডায়াগনোসিস কি, এটার ডায়াগনোসিস কি হতে পারে? ইনসিস্টেড প্লুরাল ইফিউশন এমপাইমা হতে পারে স্যার, এমপাইমা হতে পারে এক। আর এমপাইমা তো ডায়াগনোসিস না, ডায়াগনোসিস ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি হতে পারে? এরকম যদি থাকে বাইল্যাটারালি ইনসিস্টেড ইফিউশন কিছু ফ্রি ফ্লুইডও আছে, এরকম যদি হয় তাহলে ডায়াগনোসিস কি হতে পারে? অনেকগুলি কারণ আছে, তাই না? আমরা অনেকগুলি কারণের হওয়ার সম্ভাবনা কম, একটা বা দুইটা কারণ একটা কারণ যদি বলি আমরা জিজ্ঞেস করি যে হোয়াট মে বি দ্য আন্ডারলাইং ইটিওলজি অফ দিস ফাইন্ডিং? স্যার পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি কেন? লাংসে কোনো শ্যাডো আছে? না। লাংসে যদি শ্যাডো না থাকে তাহলে পালমোনারি কেন? হ্যাঁ, টিউবারকুলোসিস, প্যারানিউমোনিক ইনফিউশন, প্যারানিউমোনিক ইনফিউশন, নিউমোনিয়াও তো দেখা যাচ্ছে না, লাংস তো ক্লিয়ার, তাই না? এদিকে ক্লিয়ার আছে, আছে একটু সামান্য অপাসিটি আছে এদিকে। হ্যাঁ, এমপাইমা থোরাসিস, এমপাইমা তো ব্রড হয়ে গেল, এটা কি পায়োজেনিক, টিউবারকুলার, ম্যালিগন্যান্ট নাকি?
স্যার টিউবারকুলার। টিউবারকুলার, আচ্ছা যাই হোক, এটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমরা তো ওইভাবে ডিসক্রিপশন ব্যাখ্যা করি নাই, সেই জন্য হয়তো বলতে কষ্ট হচ্ছে সবার। এটা যদি বলি ইটিওলজিক্যাল ডায়াগনোসিস, একবারে কথাই বলে দিবেন টিউবারকুলোসিস। হ্যাঁ, টিউবারকুলোসিস ইট মে বি এক্সট্রা পালমোনারি, যেহেতু আমরা শুধু ইফিউশন পাচ্ছি, কিন্তু আবার এখানে নিচের দিকে কিছু কিছু একটু কনসলিডেশনও আছে। হ্যাঁ, কাজে লাংসে যদি আমাদের কনসলিডেশন থাকে প্লাস এরকম থাকে, তাহলে আমরা একবারই বলে দিব দিস ইজ টিউবারকুলোসিস, এক কথাই বলি। এরপরে যদি বলে কোন টাইপের টিউবারকুলোসিস, পালমোনারি না এক্সট্রা পালমোনারি, বলে যে এখানে কিছু প্যারেনকাইমাল লিশন দেখা যাচ্ছে, যেহেতু ইনসিস্টেড আছে, পালমোনারি ইনভলভমেন্ট যদি থাকে তাহলে অন্য যা কিছুই থাকুক না কেন দিস ইজ পালমোনারি টিউবারকুলোসিস। তাহলে আমরা এটাকে পালমোনারি টিউবারকুলোসিস হিসেবে ডায়াগনোসিস বলতে পারি একটা, ঠিক আছে। আর এইটা যদি দেখি আমরা, এখানেও একটা ইনসিস্টেড প্লুরাল ইফিউশন আছে, কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে এর মিডিয়ালি বা মার্জিনটা ওইরকম ক্লিন কাট এই এক্সট্রাটাতে বোঝা যাচ্ছে না। কাজে এটা একটা লোবুলেটেড ইফিউশন, এটা কনফার্ম বাই পরবর্তীতে সিটি স্ক্যান। কাজে যদি বলা হয় যে এইটা একটা লিশন, হোয়াট মে বি দা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এখানে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলা লাগবে হয়তো, কিন্তু এটাকে আমরা আপাতত প্লুরাল ইফিউশন হিসেবে যেহেতু পড়ছি, প্লুরাল ইফিউশন আপনাদের ডিফারেন্সিয়াল বলতে হবে এই এক্সট্রাটার জন্য স্পেশালি। এটা হইতে পারে এনসিস্টেড ইফিউশন, হইতে পারে একটা কনসলিডেশন, হইতে পারে একটা মাস লিশন, তবে মাস লিশন হওয়ার একটা সম্ভাবনা বেশি বলবেন, কারণ এই দিকটাতে মিডিয়ালি কিছু ইরেগুলারিটি আছে, এই দিকটা ক্লিন কাট নাই। তাহলে কিভাবে কনফার্ম করব? কনফার্ম করতে গেলে আমাদের করতে হবে চেস্ট সিটি স্ক্যান, তাই না? চেস্ট সিটি স্ক্যান করলে আমাদের বলে দিবে যে এটা হয়তো কনসলিডেশন, ইফিউশন নাকি মাস লিশন। এখন আমরা দেখছিলাম স্মল ইফিউশন, লোকুলেটেড ইফিউশন, সাবপালমোনারি। যদি এরকম হয়ে থাকে যে একটা সাইড ফুল ওপেক হয়ে যায়, তাই না, তাহলে এটা কি বলবো আমরা? ম্যাসিভ প্লুরাল ইফিউশন। কিন্তু আমরা কিন্তু একদম প্রথম দিকেই বলছিলাম, যখন আমরা কলাপস করতেছিলাম, কমপ্লিট কলাপস, তাই না? কমপ্লিট কলাপস করার সময় সেখানে বলেছিলাম আমরা যে ইফিউশন থাকলে সাধারণত উপরের দিকটাতে একটু ব্ল্যাকেনিং থেকেই যায়, একদম ফুল তো ফিল আপ হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু না কিছু ব্ল্যাকেনিং থেকে যায়। দেখেন এইখানেও আছে, এটাতেও আছে, তাই না? যদি কলাপস হইতো, কমপ্লিট কলাপস হইতো, ফুল লাং কলাপস, তাহলে কিন্তু আপার লোবও কলাপস থাকতো। আর আপার লোব কলাপস যদি থাকে তাহলে তো এই জায়গাটা এরকম ব্ল্যাকেনিং থাকার কথা না, এরিয়েশন থাকার কথা না, সেখানে আপনার একদম হোয়াইট হয়ে যাওয়ার কথা, কারণ আপার লোবে কলাপস তো থাকতেই হবে, সাদা হয়ে যাবে। সেক্ষেত্রে কমপ্লিট কলাপসে ফুলটাই থাকে। এবং অন্য কিছুও হইতে পারে, আমরা যেটা বলছিলাম নিউমোনেক্টমি। তা নিউমোনেক্টমি হতে গেলে কি হয়, যে ট্র্যাকেল ডিভিশন হবে, নিচের দিকে একটা রিব ডিসেকশন থাকতে পারে, সেগুলো, তাই না? কাজেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অনেকগুলি, ওই তিনটার যে কোনোটাই বলবো, আইদার কলাপস, ইফিউশন, নিউমোনেক্টমি অথবা প্লুরাল থিকেনিং, এটাও হইতে পারে। কিন্তু এখানে দেখেন যে যেহেতু একটা ইয়াসে ডেন্স ওপেক শ্যাডো আছে, লাংসের সাথে সাথে কার্ডিয়াক শ্যাডোটাও কিন্তু কিছুটা রাইট ডিসপ্লেসমেন্ট আছে। আমরা জানি যে মিডিয়াল এইটা সাধারণত 1/3 থাকে, 2/3 এদিকে থাকে। এটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে 1/3 এর চেয়ে বেশি রাইট সাইডে ডেভিয়েশন আছে, মানে পুশ হয়েছে। কাজে পুশ যদি হয়ে থাকে, এরকমটা একটা ফাইন্ডিং থাকে, উপরের দিকে কিছুটা ব্ল্যাকেনিং থাকে, তাহলে দিস ইজ লেফট সাইডেড ম্যাসিভ প্লুরাল ইফিউশন। ঠিক তাই এই দিকটাতেও এরকম যে ইফিউশন, ইরেস্টিনাল শিফটিং আছে। দেখেন ট্রাকিয়াটাও কিছুটা এখানে পুশ করে ল্যাটারালি ডিসপ্লেস করে দিয়েছে। এটা একটা হচ্ছে বাইল্যাটারাল ইফিউশন। ইফিউশন থাকলে কিন্তু আমাদের দুই দিকটাতেই খেয়াল করতে হবে যে ইফিউশন কি সিঙ্গেল ইফিউশন না ডাবল ইফিউশন, দুই দিকেও থাকতে পারে। যেমন এইদিকে আছে রাইট সাইডে মোর দেন দা লেফট। হ্যাঁ, এখানে কিছু লাং প্যারেনকাইমাল শ্যাডো আছে উপরের দিকে, দেখেন এখানে আছে। কাজে আমরা ইফিউশন দেখেই কিন্তু সবসময় খুশি হয়ে গেলে হবে না, আমাদের সাথে আরো কিছু জিনিস দেখতে হবে যেন ডায়াগনোসিসটাই আমরা রিচ করতে পারি। ইফিউশন যেমন দেখেন এইখানেও কিন্তু ইফিউশন ডেন্স হোমোজেনাস ওপাসিটি, কিন্তু এখানে কিন্তু কার্ভিলিনিয়ার নাই, রাদার এখানে আছে একটা হরাইজন্টাল লাইন, তাই না? এইটা কি ডায়াগনোসিস আমি অবশ্য লিখে দিছি, বুঝতে সুবিধা হবে। আমি আজকে স্লাইড বানাই দেবেন, আমার সময় ছিল তো, আমার কম্পিউটার প্রবলেম ছিল। তো এটা আমরা এর আগের দিন এরকম একটা এক্সরে দেখেছি, তাই না? জি স্যার, এর আগের দিন আমরা একটা এক্সরে দেখেছি। এখানে কি শুধু হাইড্রোনিমোথরাক্স না আরো কিছু আছে? হাইপার ইনফ্লেটেড লাং আছে স্যার। এটা হাইপার ইনফ্লেটেড, আরে এটা তো কলাপস লাং। এই যে কলাপস লাং এর মার্জিন, কলাপস লাং স্যার,
কলাপস লাং এর মার্জিন দেখা যাচ্ছে, তাই না? কাজে এরকম একটা এক্সরে দেখলে আমাদের দেখতে হবে যে ইফিউশন আছে কিনা, কার্ভিলিনিয়ার মার্জিন আছে কিনা, না হরাইজন্টাল মার্জিন আছে। যদি হরাইজন্টাল থাকে তাহলে আমাদেরকে সবসময় এক্সরে দেখার সময় খেয়াল রাখতে হবে আমি আরো কি দেখতে চাই বা আরো কি ফাইন্ডিং থাকতে পারে। এটা কিন্তু সবসময় বলা যাবে না, ভুললেই ফাইন্ডিং মিস হয়ে যাবে। কাজে এখানে যখন ফাইন্ডিং আছে সাথে এইখানে কলাপস লাং মার্জিনও আছে। ঠিক আছে স্যার, এটা একটু আরেকবার বলেন স্যার। এটা হ্যাঁ কি বলবো, মানে স্যার হাইড্রোনিউমোথোরাক্স আমরা স্যার মেইনলি হ্যাঁ এটা হাইড্রোনিউমোথোরাক্স বলছি যে আমাদের ইফিউশন মানে ডেন্স হোমোজেনাস ওপাসিটি থাকলে কোন কোন পয়েন্টের উপর আমাদের জোর দিতে হবে। সেই জোরের মধ্যে হচ্ছে কার্ভিলিনিয়ার মার্জিনটা দেখতে হবে। একটা দেখলাম তাহলে তো আমরা বলে দিলাম যে এটা ইফিউশন, কিন্তু কার্ভিলিনিয়ার না থেকেও তো ইফিউশন আছে, কিন্তু এরকম হরাইজন্টাল, তো হরাইজন্টাল হয়ে গেলে তো এটা শুধু ইফিউশন বললে হবে না, সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে উপরের দিকে ট্রান্সলুসেন্সি কেমন আছে, এটা কি এই লাঙের মতোই আছে না কম বেশি আছে। দেখেন এই দিকটা আছে, তার তুলনায় কিন্তু আমাদের এই দিকটা অনেকটাই কম, তাই না? মোর লুসেন্ট মানে ব্ল্যাকিনিং আছে, এটাকে বলি আমরা লুসেন্সি। তো লুসেন্সি বেশি আছে, তো লুসেন্সি বেশি থাকা মানে কি এইটা নিচে ঘন বেশি, এইদিকে উপরে লুসেন্সি, তার মানে এখানে এয়ার আছে। এয়ার যদি থাকে তাহলে আমাদের খেয়াল করতে হবে লাং এর মার্জিন ঠিক আছে কিনা, কারণ এয়ার যদি থাকে লাং তো অবশ্যই এখানে কলাপস থাকবে বা কম্প্রেশন কলাপস হোক অথবা সেন্ট্রাল কলাপস হোক, একটা কিছু থাকবে। কাজেই সেখানে খুঁজতে হবে আমাদের লাং মার্জিনটা দেখা যায় কিনা। যদি লাং মার্জিনটা দেখা যায় তাহলে এটা কলাপস আছে, তাই না? সাথে হাইড্রোনিউমোথোরাক্স। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে আমরা ডায়াগনোসিস কিন্তু মেইন উদ্দেশ্য। কাজেই ওই এক্সরে গুলি যেমন আমরা ক্লিন কাট পেলাম শুধুমাত্র ইফিউশন, এখানে দেখেন এখানে একটা ফাইন্ডিং আছে, এই ফাইন্ডিং এর সাথে রাইট সাইডে একটা ইফিউশন আছে। কাজে ইফিউশন থাকলে লাং প্যারেনকাইমা দেখতে হবে, লাং প্যারেনকাইমা থাকলে আমাদের কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল এগুলো খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে। আমি এর আগের দিনও বলেছি যে লাংসে যদি কোনো রকমের কনসোলিডেশন থাকে, কোনো রকমের মাসলিশন থাকে, তাহলে আমাদের অনেকগুলো জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখতে হয়। তার মধ্যে প্রথমেই দেখতে হবে যে ইফিউশন আছে কিনা, ট্রাকিয়াল শ্যাডো, প্যারাট্রাকিয়াল শ্যাডো আছে কিনা, কোনো বোনে লাইটিক লিশন আছে কিনা, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের সাথে সাথে দেখতে হবে এবং পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখতে হবে। কারণ ওই যে আমরা এর আগে বলেছিলাম যে আইসোলেটেড কলাপস অথবা আইসোলেটেড কনসোলিডেশন না থেকে অনেক সময় কলাপস এবং কনসোলিডেশন একই সাথে থাকতে পারে। কাজে সেই ক্ষেত্রে কলাপস এবং কনসোলিডেশন একই সাথে থাকলে ট্রাকিয়াল ডেভিয়েশন বা শিফটিংও আমাদের থাকতে পারে। কাজে এইরকম যদি একটা ফাইন্ডিং থাকে সাথে ইফিউশন থাকে, এটাকে আমরা সাধারণত প্যারা নিউমোনিক ইফিউশন বলবো। কেন? কারণ এখানে একটা বেশ বড় সড়ো ওপাসিটি আছে, এটা দেখে মনে হয় না যে এটা একটা মাসলিশন, এটা নিউমোনিক কনসোলিডেশন। কারণ কি এখানে মাঝে মাঝে কালো কালো এয়ার ব্রঙ্কোগ্রাম আছে। তো এয়ার ব্রঙ্কোগ্রাম যদি থাকে তাহলে দিস ইজ ভাইটাল সাইন্স ফর কনসোলিডেশন, তাই না? এর আগের দিনও আমরা বলেছি যদি কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে এটা হচ্ছে কনসোলিডেশনের সাইন। ডেন্স হোমোজেনাস ওপাসিটি, কার্ভিলিনিয়ার মার্জিন, ইফিউশনের সাইন। ডেন্স হোমোজেনাস ওপাসিটি উইদিন দ্য লাংস থাকে তাহলে এটা হইতে পারে এনসিস্টেড ইফিউশন, হইতে পারে মাসলিশন, তাই না? এরকম। কাজে এটার সাথে অন্য যে ফাইন্ডিং গুলি থাকবে তার সাথে ম্যাচ করে আমাদের ডায়াগনোসিসটা বলতে হবে। এই যে এক্সরেটা দেখতেছি আমরা, এই এক্সরেটাতেও দেখেন এখানে কিছু শ্যাডো আছে, তাই না? এখানে কিছু শ্যাডো আছে, এই যে ইফিউশন সাথে পালমোনারি শ্যাডো, এটাও একটা কনসিডারেশন আর কি। আলটিমেটলি ডায়াগনোসিস হয়েছে বাই আদার ইনভেস্টিগেশন। কাজেই সাপোর্টিভ যে ইনভেস্টিগেশন গুলো আমাদের আছে, একটা চেস্ট এক্সরে পেলে আমাদের সেই সাপোর্টিভ ইনভেস্টিগেশন গুলো করতে হয়। এটা আমরা আরেকটু পরে যাই, আমরা আরো দুই একটা ফাইন্ডিং ওয়ালা এক্সরে আছে কিনা দেখে নেই। এইখানে দেখেন একটা ফাইন্ডিং ওয়ালা এক্সরে আছে, এটা হচ্ছে, এটা আমি সব লিখে দিছি আজকে, আমি বললাম একটু সময় পাইনি যার জন্য আমি রেডি করতে পারি। এইখানে দেখেন একটা ফাইন্ডিং আছে, তাই না? ফাইন্ডিং আছে, এই দিকটাও একটা ফাইন্ডিং আছে, একটু কেমন লাং ইয়ে থেকে লেফট হাইলাম থেকে শ্যাডো গুলো পেরিফেরালি কেমন ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে, তাই না? এটাকে বলি আমরা কিছুটা সানরে অ্যাপিয়ারেন্স। এই যে সানরে একটা অ্যাপিয়ারেন্স আছে এবং এই সাথে যদি একটা ইফিউশন থাকে তাহলে তো ডায়াগনোসিস ভেরি মাচ অবভিয়াস, তাই না? এটা কি লেফট সাইডেড ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন, ঠিক আছে? এটা আরেকটা ফাইন্ডিং আছে অবশ্য এখানে, যেহেতু এই ইফিউশন দিয়ে মার্জ হয়ে গেছে সেটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না। দেখেন এই দিকে ডায়াফ্রামটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে,
রিলেটিভলি এই দিকেরটা কিন্তু তেমন বোঝা যাচ্ছে না। এইখানে দেখেন উপরের দিকে কিছুটা মার্চ করা আছে, এটা হইতে পারে ইফিউশন, হইতে পারে ডায়াফ্রামের এলিভেশন। হ্যাঁ, তাহলে আমাদের ইফিউশন সম্পর্কে আপাতত মোটামুটি এগুলি। কাজে ইফিউশন যদি আমরা পাই, ইফিউশন পেলে আমাদেরকে দেখতে হবে অনেকগুলো ফাইন্ডিং, যে ফাইন্ডিং গুলোর সাথে ম্যাচ করে আমাদের বলতে হবে যে আন্ডারলাইং প্যাথোলজিটা কি, ডায়াগনোসিসটা কি। কাজেই যদি থাকে কনসিডারেশন তাহলে হইতে পারে টিউবারকুলোসিস, হইতে পারে প্যারানিউমোনিক ইফিউশন। আর যদি দেয়ার ইজ ডেফিনিট সাইন্স অফ ম্যালিগনেন্সি তাহলে এটা হইতে পারে ম্যালিগনেন্ট প্লুরাল ইফিউশন। যদি এরকম কিছুই না থাকে, শুধু ইফিউশন থাকে, তাহলে হতে পারে এটা ট্রান্সজুডিটিভ। যদি ইফিউশনটা হয় বায়োল্যাটারাল তাহলে মোস্ট লাইকলি ট্রান্সজুডিটিভ। যদি হয় ইউনিল্যাটারাল ইট মে বি ট্রান্সজুডিটিভ, ইট মে বি এক্সজুডিটিভ। কিন্তু বায়োল্যাটারাল ইফিউশন যদি হয় তাহলে আমাদের সব সময় চিন্তা করতে হবে সিস্টেমিক ডিজিজ, এবং সিস্টেমিক ডিজিজের মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ট্রান্সজুডিটিভ ইফিউশন, মানে হার্ট কজ, লাং কজ, হার্ট কজ, লিভার কজ এন্ড রেনাল কজ। এই তিনটাকে আমরা মূলত চিন্তা করব। তবে হার্ট কজ চিন্তা করলে দেখবেন যে আপনার কার্ডিয়াক শ্যাডোটাও সাধারণত বড় থাকে। বায়োল্যাটারাল ইফিউশন উইথ এনলার্জ কার্ডিয়াক শ্যাডো যদি থাকে, নট লাইক টু পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশনলে আমরা জানি যে পরবর্তীতে যদি আমরা এক্সরে দেখি গ্লোবিউলার শেপ হয়, গ্লোবিউলার না, হার্ট শ্যাডোটা এনলার্জ আছে, বায়োল্যাটারাল ইফিউশন আছে, পালমোনারি বেগুলি ফুল আছে, তাহলে আমরা আবার চিন্তা করব এটা মোস্ট লাইকলি ডিউ টু কার্ডিয়াক ফেইলিওর বা কার্ডিয়াক কজ। ঠিক আছে, কাজে এই যে কতগুলি জিনিস আমরা বললাম এগুলোকে আমাদের সব খেয়াল করে দেখতে হবে একটা এক্সরে দেখলে। এই ফাইন্ডিং গুলো যদি আমরা একই সাথে দেখে ফেলি তাহলেই আমরা একটা মাত্র ভালো ডায়াগনোসিস বলতে পারবো, যেই ডায়াগনোসিসের প্রেক্ষিতে পরবর্তীতে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন গুলি সাপোর্টিভ করতে হবে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। স্যার এখানে কি হাইলার লিম্ফ নোডটা কি ইনলার্জ বলা যাবে স্যার? এটা হাইলার লিম্ফ নোড না, ঠিক, কারণ এটা হচ্ছে রাইট সাইডে, রাইট সাইডের এইটা, হ্যাঁ রাইট সাইডে লোবিউলেটেড আছে স্যার, এটা বেশ ভালো একটা প্রমিনেন্ট শ্যাডো আছে। হ্যাঁ জি স্যার, হাইলার না, ঠিক আছে, সুপ্রা হাইলার আর কি, রাইট সুপ্রা হাইলার, রাইট প্যারাট্রাকিউলার একটা শ্যাডো আছে। তো আমার মনে হয় প্লুরাল ইফিউশন সম্পর্কে মনে হয় সবাই মোটামুটি এখন একটু ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। কোনো প্রশ্ন আছে কিনা প্লুরাল ইফিউশন সম্পর্কে? স্যার ওই ইফিউশন আর কোলাপসের যে পার্থক্যটা বলেছিলেন ওটা আরেকবার বলবেন স্যার, ওই স্লাইডটা স্যার, যে ম্যাসিভ ইফিউশন আর কোলাপসের পার্থক্য। হ্যাঁ, ম্যাসিভ ইফিউশন এবং কোলাপসের জন্য যেটা বলছিলাম, যে ম্যাসিভ ইফিউশন এবং কোলাপস হলে আর কি হোল লাং কোলাপস বা লেফট লোব কোলাপস যদি হয় তাহলে কি হবে, এই উপরের অংশটা সহ সাদা হবে, কারণ আপার লোব কোলাপস তো হতেই হবে, তাই না? ফুল লাং কোলাপস মানে কি আপার লোব কোলাপস, লোয়ার লোব কোলাপস। তো লোয়ার আপার লোব কোলাপস হলে তো এইটাও সাদা হয়ে যাবে, এখানে তো এরকম সাদাটা নাই। যার মানে হচ্ছে যে ফুল ইফিউশন তো ইফিউশন হতে পারে কখনো, কিন্তু সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু না কিছু ইফিউশন থাকলেও কিছুটা গ্যাপ থেকে যায়, সেই গ্যাপটাই হচ্ছে এই কালো জায়গাটা। হ্যাঁ, যেটা দিয়ে লাং প্যারেন্ট ক্যামেরাটা কিছুটাও দেখা যাচ্ছে। এই দিকটাও ঠিক তাই, যে অ্যাপেক্সটাতে দেখেন কিছুটা কালো জায়গা আছে, মানে ফুল ইফিউশন একদমই নাই, মানে ফুল কমপ্লিট হয়নি আর কি। কিন্তু কোলাপস যদি হতো তাহলে কিন্তু অ্যাপেক্সটা সাদা হয়েই যেত। ঠিক আছে, সেটাই বলছিলাম আর কি। ঠিক আছে স্যার, কি ম্যাসিভ প্লুরাল ইফিউশন হলে স্যার পুরোটাই কি মানে কিছু না কিছু মানে লাং শ্যাডো থাকতেই হবে তাহলে স্যার? নট নেসেসারি, না থাকতে পারে, আমরা বলছি মোস্ট অফ দ্য কেসে। হ্যাঁ, কিন্তু এইটা যদি ফুল হয়েই যায় আপনার সেখানে তো ট্রাকিয়াল শিফটিং, দেখেন মিডিয়াস্টাইনাল শিফটিং তো আছে, হার্টকে পুশ করে তো অপোজিটে দিয়ে দিচ্ছে, তাই না? কোলাপস হলে তো এটা চলে আসবে এই দিকে, কোলাপসটা যদি হয় তাহলে এটা চলে আসবে লেফট সাইডের দিকে, কিন্তু এটা তো পুশ করা আছে। মানে ওইটা বলছিলাম যে এটা আমি বলি নাই যে এটা থাকবেই, হ্যাঁ থাকতে পারে, এবং এই সাইনটা আপনার খোঁজার চেষ্টা করবেন, মানে এটা খোঁজার চেষ্টা করেন, যদি এটা পেয়ে যান তাহলে এটা এমনি ইফিউশনের পক্ষে চলে যাবে আর কি, সেটা বলেছে। আমি বলি নাই যে এটা সবসময় থাকবেই না আর কি, থাকতেই হবে, নট নেসেসারিলি যে থাকবে। হতে পারে তো একটা পেশেন্টের ইফিউশন একদম ফুল হয়ে গেছে, সেক্ষেত্রে তো এটা ডেভিয়েশন থাকবে অপোজিটে, তাই না? শিফটিং হবে এই দিকে। এটা থাকলে ডায়াগনোসিসটা হবে যে ইফিউশন, এটা বোঝানোর চেষ্টা করছি আর কি আমরা। ঠিক আছে, আচ্ছা আর কিছু? তাহলে আমরা আগাই নাকি? তাহলে আমরা ইফিউশন সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম।
আমরা এরপরে যাব লাং কার্সিনোমা। লাং কার্সিনোমাতে সবাই বোধহয় ডেভিডসনের একটা ছবি দেখছেন। ওই ছবিটার মধ্যে কতগুলো স্পেসিফিক জিনিস দেওয়া আছে, ওই জিনিসগুলি সাধারণত কমনলি পাওয়া যায়। হ্যাঁ, একটা লাং কার্সিনোমা যদি হয় কি কি প্যাথোলজিক্যাল ফাইন্ডিং অন চেস্ট এক্স-রেতে আসতে পারে সেইটার একটা ডায়াগ্রামেটিক বা স্কেমেটিক একটা ছবি দেওয়া আছে আপনাদের ডেভিডসনে। ওইটা দেখলে বুঝতে পারবেন যে এই ফাইন্ডিং গুলি যদি থাকে তাহলে একটা লাং ম্যালিগনেন্সি। আমি ছবিটা স্ক্যান করে সময় পাইনি আসলে, বলছিলাম যেটা। তো এগুলোর মধ্যে একটা হলো সলিটারি যদি পেরিফেরাল একটা নোডিউল থাকে, দেখবেন যে ছবির উপরের দিকে দেওয়া আছে বাম দিকে সেইখানে। এটা এমনও হইতে পারে একটা মাস উইথ করোনা রেডিয়েটার, যেটা আপনাকে একটু আগেই দেখিয়ে আসলাম আমরা, রেডিয়েশন না, সানরে অ্যাপিয়ারেন্স বললাম, এরকমও একটা শ্যাডো থাকতে পারে। একটা স্যাটেলাইট লিশন থাকতে পারে, মানে একটা লিশন আছে সাথে তার পাশেই আবার আরেকটা লিশন আছে, এরকম যদি থাকে পরপর দুইটা লিশন, তাকে আমরা বড়টাকে মেইন লিশন ধরে ছোটটাকে আমরা স্যাটেলাইট লিশন বলি। ঠিক আছে, বড় লিশনটা হচ্ছে মেইন লিশন, ছোটটা হচ্ছে স্যাটেলাইট লিশন। আর কনসলিডেশন তো থাকতেই পারে, আমরা জানি কনসলিডেশন সবসময় একটা ডিফারেন্সিয়াল হচ্ছে আইদার নিউমোনিয়া অথবা ম্যালিগনেন্সি, তাই না? এটা তো সবসময় একটা পাশাপাশি ডিগ্রি হিসেবেই যাবে। ক্যাভিটেশন হিসেবে কিছু লাং ম্যালিগনেন্সি আসে, আপনারা জানেন, এটা আমরা পরে দেখতে পারবো। তার মানে একটা কনসলিডেশন নিয়ে আসতে পারে, একটা ক্যাভিটেশন নিয়ে আসতে পারে, সেন্ট্রাল মাস নিয়ে আসতে পারে, মানে হাইলার প্যারাহাইলার এই রিজিয়নে একটা মাস নিয়ে আসতে পারে। এটা কমনলি পাওয়া যায় স্মল সেল কার্সিনোমা, কারণ আমরা জানি পরবর্তীতে দেখব যে স্মল সেল কার্সিনোমা গুলো সাধারণত সেন্ট্রালি হয়। আমরা জানি যে এটা নিউরোএন্ডোক্রাইনের একটা পার্ট হিসেবে হয় এবং সেগুলো মোস্টলি থাকে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিয়াল ট্রি যেটা আছে সেখান থেকে স্মল সেল কার্সিনোমার জন্য পাওয়া যেতে পারে। ইলিওন্যাটারাল একটা হাইলার এনলার্জমেন্ট হিসেবেও থাকতে পারে, মানে একটা শুধুমাত্র আইসোলেটেড লিম্ফ্যাডিনোপ্যাথি, মানে ছোট্ট একটা স্মল সেল কার্সিনোমা মেটাস্টেসিস হয়ে গেছে হাইলার একটা লিম্ফ নোডে। স্মল সেল কার্সিনোমা তো আপনারা জানেন যে বড় লিশন হওয়ার আগেই মেটাস্টেসিস হয়ে যেতে পারে, সেরকম আর কি। যে একটা স্মল লিশন হয়তো ব্রঙ্কাসের ভিতরে আছে যেটা লুমেনকে এখনো ব্লক করে নাই, অথবা সে মাস ইফেক্টটা প্রডিউস করে নাই, কিন্তু তার আগেই একটা লিম্ফ নোডের মধ্যে মেটাস্টেসিস হয়ে গেছে, সেক্ষেত্রে একটা এরকম লিম্ফ নোড থাকতে পারে। আমরা যদি দেখি অ্যান্টেরিয়র অথবা মিডিল মিডিস্টিনাল ওয়াইডেনিংও থাকতে পারে, যদি আমরা ল্যাটারাল ফিলিং করি সেই ক্ষেত্রে আমরা একটা মিডিস্টিনাল ওয়াইডেনিং হিসেবেও শুধুমাত্র পেতে পারি। কোলাপস তো আমরা পেতেই পারি, যেগুলো আমরা এর আগের দিন দেখছি। ব্রঙ্কিয়াল কাট অফ সাইন আছে, এটা আমরা পরে দেখব। কোন জায়গায় লোকাল হাইপার ইনফ্লেশন থাকতে পারে, মানে একটা জায়গার মধ্যে দেখবেন যে শুধুমাত্র হাইপার ইনফ্লেশন আছে, এটা নট যে কি বলে সিওপিডিতে যেটা আমরা থাকে বুলা না, কিন্তু বুলার চেয়েও আরো একটুকু মোর ডেন্সার এরিয়া হাইপার ইনফ্লেটেড থাকতে পারে। এটা কেন হয়? যদি এরকম হয় যে ছোট্ট একটা টার্মিনাল ব্রঙ্কিয়াল বা ব্রঙ্কিউলের কিছু একটা জায়গা একটু ডিসপ্রক্সিমালি হয়েছে, মেজর ব্রঙ্কাসকে ব্রঙ্ক করে নাই, তাহলে ওই জায়গায় যদি গ্রোথ থাকে, কি করে, যখন ইন্সপিরেশন নেওয়ার সময় কি হয়, বাতাসটা ওই জায়গায় ঢুকে যায়, কিন্তু যখন এক্সপিরেশন করে ইন্ট্রাথোরাসিক প্রেসার বেড়ে যাওয়ার জন্য সে কি করে, ওই যে গ্রোথটা আছে ওইটা ভালভ লাইক মেকানিজম করে বন্ধ করে দেয়। তো বন্ধ করে দিলে কি হলো, যেখানে যে ডিস্টাল ছিল যে গ্রোথটার, ওই ডিস্টালে এয়ার ট্র্যাপিং হইতে থাকে। তো এরকম প্রত্যেকবারই ইন্সপিরেশন করতেছে, কিছু বাতাস ট্র্যাপ হচ্ছে, এই ট্র্যাপিং হতে হতে ওই জায়গাটায় হাইপার ইনফ্লেশন হয়ে যায়। সেই জন্য একটা যদি লোকাল হাইপার ইনফ্লেশন থাকে কোনো হাই রিস্ক পেশেন্টের, তাহলেও কিন্তু আমরা অনেক সময় সাসপেক্ট করি, যদিও এটা খুবই মাইনর সাইন, এটা আমরা অনেক সময় পাই, বেশিরভাগ ক্ষেত্রেই পাই না, এটাও তবু একটা সাইন হতে পারে। প্লুরাল ইফিউশন তো হতেই পারে, আমরা সবাই জানি, এটা আমরা অনেক আগে বলছিলাম। আর চেস্ট ওয়াল ইনভেশন, যেগুলো যে একটা বনি ডিস্ট্রাকশন আছে যদি কোনো কিছু পায়ে পাওয়া যায় তাহলেও হইতে পারে। আর একটু আগে আমরা যেটা বলছিলাম যে লেফট ফ্রেনিক নার্ভ যদি পলসি থাকে তাহলে সেই দিকে ডোমটা এলিভেটেড পাওয়া যেতে পারে। আমরা জানি যে লেফট ফ্রেনিক নার্ভের একটা লম্বা কোর্স এবং ইন্ট্রাথোরাসিক হয়ে ঘুরে যায়, অ্যাওর্টিক আর্চের নিচ দিয়ে ঘুরে একটা লম্বা পথ ঘুরে যায়। এই যাওয়ার সময় যদি আমাদের হাইলামে কোনো গ্রোথ থাকে এবং ফ্রেনিক নার্ভ, যেটি কারণে লেফট ফ্রেনিক নার্ভটা যদি ইনভলভমেন্ট থাকে, তাহলেও কিন্তু আমাদের এরকম থাকতে পারে। আর উপরের দিকে একটা সাইন থাকে, এটা অবশ্য আমাদের রেডিওলজিক্যাল ফাইন্ডিং না, এখানেও থাকতে পারে। আমরা জানি যে কয়েক ধরনের কার্সিনোমা লাংসে হয়।
এর মধ্যে অ্যাডিনোকার্সিনোমা থাকতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা থাকতে পারে, হতে পারে স্মল সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি হয়, এটার একটু মোটামুটি একটা জিনিস আইডিয়া আমরা জেনে নেই যে কেমন ইনসিডেন্স থাকে। এটা যেমন মোটামুটি 30 to 40% এর মতো থাকে, কোনো কোনো জায়গায় 30 to 35% বলছে। মোস্ট কমন থাকে হচ্ছে মেল স্মোকার যারা আছে তাদের ক্ষেত্রে, এবং এটা ফিমেলদের ক্ষেত্রে স্কোয়ামাস না হয়ে স্মোকার যারা, তাদের আবার দেখা যায় যে অ্যাডিনোকার্সিনোমাটা বেশি হয়। ঠিক আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা মে বি দ্য কমনেস্ট টাইপ অ্যাকাউন্টিং ফর প্যানকোস টিউমার। আমরা পরে দেখব যে প্যানকোস টিউমার কাকে বলে, এবং প্যানকোস টিউমারটা মোস্টলি হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এখানে স্মল সেল খুবই কম, অথবা অ্যাডিনোকার্সিনোমাটাও কম হয়। যেগুলো স্টাডি করে দেখা গেছে যে প্যানকোস টিউমারটা মোস্টলি হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। সেন্ট্রাল টিউমার যদি হয় তাহলে এটা অনেক সময় ইনভেশন, অবস্ট্রাকশন অফ দ্য ব্রঙ্কাই এবং ডিস্টাল কলাপস নিয়ে আসতে পারে। এটা রেডিওলজিক্যালি একটা ফাইন্ডিং। আর মোর সেন্ট্রাল লিশন যদি হয় তাহলে ওই যে একটু আগে বলছিলাম যে বাল্কি হাইলাম নিয়ে আসতে পারে, হ্যাঁ, এবং নোডাল ইনভলভমেন্ট মানে নোড এনলার্জমেন্ট নিয়েও আসতে পারে। যদি রাইট আপার লোব কলাপস হয় এবং হাইলার মাস থাকে, তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে এস এর মতো একটা সাইন দেখায়, তাই না, যাকে বলছিলাম আমরা গোল্ডেন এস সাইন, মানে রাইট হাইলার একটা প্রমিনেন্স এবং এস এর মতো একটা স্ট্রাকচার, আর হচ্ছে হরাইজন্টাল ফিশারটা উপরের দিকে কার্ভিং হয়ে গেছে, টেন্টিং এর মতো হয়ে গেছে। এইরকম যদি থাকে তাহলেও কিন্তু দিস ইজ মোর ইন ফেভার অফ ম্যালিগনেন্সি, গোল্ডেন এস সাইন যদি আমরা পেয়ে যাই। আর পেরিফেরাল লোকেশনে যদি থাকে রাউন্ডেড স্পেকিউস, এবং ওই যে যে মাসটা থাকলো তার যদি মার্জিনটা ইরেগুলার থাকে, তাহলে এগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমারই এক একটা সাইন। তাহলে আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমার তাহলে এতগুলি ফিচার দেখলাম। তাহলে দেখেন এখানে একটা আছে লেফট হাইলার প্রমিনেন্স আছে এবং মার্জিন গুলো বেশ ইরেগুলার। এখানে দেখেন ঘুরে গিয়ে এই যে ছোট স্পাইকের মতো হয়ে গিয়ে আবার গেছে গিয়ে এরকম, তাই না? লেফট হাইলার মাস ইজ ভেরি মাচ সাজেস্টিভ অফ ম্যালিগন্যান্সি। এবং যদি রেডিওলজিক্যালি আমরা বলি তাহলে এটা হচ্ছে একটা ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি, স্কোয়ামাস সেল ভ্যারাইটি। ঠিক আছে, এটা স্মল সেল না কেন, স্মল সেলও হতে পারতো, কিন্তু স্মল সেল হলে এখানে দেখা যায় মাসটা না যতটুকু বড় তার চেয়ে লিম্ফ নোড, বোনি ইনভলভমেন্ট, এই সমস্ত ফাইন্ডিং গুলো সাধারণত বেশি পাওয়া যায়, আমরা পরে দেখতে পাবো। যেটা বলছিলাম আমরা একটা যে গোল্ডেন এস সাইন, হ্যাঁ, এই যে দেখেন লেফট রাইট হাইলার প্রমিনেন্স আছে, এই প্রমিনেন্সের বালজিং হয়ে এই যে উপরের দিকে ডোমিং হয়ে গেছে ট্রান্সভার্স ফিশারটা। এই ডোমিং হওয়াটাকে মিন করে যে এই দিকে কিছু একটা শর্টেনিং আছে যেটা টেনে নিয়ে যাচ্ছে ট্রান্সভার্স ফিশারকে, মানে হচ্ছে দিস ইজ কলাপস। তো তার মধ্যে আরো দেখেন এখানে খুব সুন্দরভাবে আছে ট্রাকিয়াল, এরকম এই যে ট্রাকিয়াল পজিশনটা এখানে সেন্টার থেকে কিছুটা রাইটে ডেভিয়েশন হয়ে গেছে, রাইটে ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে এখানে একটা কলাপস আছে, এখানে একটা গ্রোথ আছে, গ্রোথের মার্জিনটা এস এর মতো এবং হরাইজন্টাল ফিশারটা টেন্টিং বা কার্ভিং আছে। এইটাই হচ্ছে একটা ভেরি মাচ সাজেস্টিভ সাইন অফ ম্যালিগন্যান্সি, মোস্ট লাইকলি ইটস এ কেস অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর যদি অ্যাডিনোকার্সিনোমা হয় তাহলে অ্যাডিনোকার্সিনোমাকে আমরা বলি কি সফেন ইম্পসিবল টু রেডিওলজিক্যালি ডিস্টিংগুইশ, কারণ এটা দিয়ে অনেক সময় বলা যাবে না, এটা যে কোনো জায়গাটাই কিন্তু হতে পারে, তাই না, যে কোনো জায়গাতেই হতে পারে। তো দেখেন আপনারা এখানে একটা লিশন আছে, এটা কিন্তু অ্যাপারেন্টলি কেউ দেখলে অনেকেই নর্মাল বলবেন, আমি মোটামুটি নিশ্চিত যে এক্সরেটা দেখলে অনেকেই নর্মাল বলবে, তাই না? কিন্তু একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন যে এইখানে কিন্তু একটা ওপাসিটি আছে, হ্যাঁ, ওপাসিটি আছে, শুধুমাত্র একটা ওপাসিটি। এটা কিন্তু ডিফারেন্সিয়াল, কিন্তু একটা টিউবারকুলোসিসও আসবে, কিন্তু এটার মার্জিনটা দেখেন কিছু ইরেগুলার, কেমন এখানে সেন্ট্রাল ডেনসিটি কিছুটা রেডিয়েশন আছে। এই যে এরকম যদি একটা ডেনসিটি থাকে, এটাকে হতে পারে একটা অ্যাডিনোকার্সিনোমা, কিন্তু এটা এরকম জোর দিয়ে বলা যাবে না যে এটা অ্যাডিনোকার্সিনোমাই। বলে যে যদি পেরিফেরাল লিশন থাকে, লাংসের প্যারেনকাইমার মধ্যে লিশন থাকে, তাহলে এটা মোর ইন ফেভার অফ অ্যাডিনোকার্সিনোমা। কিন্তু এটার একটা ডিফারেন্সিয়াল হবে কিন্তু টিউবারকুলোসিস, কারণ রাইট অ্যাপেক্সে যেহেতু আছে, আমরা জানি অ্যাপিক্যাল লিশন অলওয়েজ একটা ডিফারেন্সিয়াল হচ্ছে টিউবারকুলোসিস। কাজে টিউবারকুলোসিসও কিন্তু পরীক্ষার সময় আপনাদের হয়তো কেউ কেউ জানতে চাইতে পারে বা আপনাদেরকে বলা লাগবে যে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি,
এটা ডায়াগনোসিস হচ্ছে টিউবারকুলোসিস এবং ম্যালিগনেন্সি, ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি। যদি হয় যে কি বলে জিজ্ঞেস করে তখন বলতে পারেন যে ইট মে বি adenocarcinoma or maybe squamous cell carcinoma, but it is very difficult to distinguish from radiograph. এটা আর কি আলটিমেটলি পরে ফার্দার ইভ্যালুয়েশন করে দেখা গেছে যে এটা ছিল আসলে একটা অ্যাডিনোকার্সিনোমা। এখন লার্জ সেল কার্সিনোমাটা কেমন হয়, তাহলে ওইটা ওই রকমই কিছুটা থাকে, পেরিফেরি large typically presents a large peripheral mass of solid attenuation and irregular margin. এটা ওই যে অ্যাডিনোকার্সিনোমার মতই থাকবে, কিন্তু এটা আসলে এরকম ভাবে খুব ভালো করে ডিফারেন্সিয়েশন করা যাবে না। ডিফারেন্সিয়েশন করতে হবে কিন্তু আদার ইনভেস্টিগেশন। সেই আদার ইনভেস্টিগেশন গুলো কি আমরা একটু পরে জানবো যে কিভাবে ফার্দার ইনভেস্টিগেশন গুলো করতে হবে। এখানে একটা বড় ডেন্স হোমোজেনাস ওপাসিটি আছে। এটা ম্যালিগনেন্সি বাই হিস্টোপ্যাথোলজিক্যালি ডায়াগনোসিস হয়েছে। ল্যাটারাল ভিউতে এরকম দেখেন, হাইলাম এবং হাইলার পোস্টেরিয়র দিকে একটা ভালো বড় একটা শ্যাডো আছে, নিচের দিকেও কিছুটা ইনভলভমেন্ট আছে। তো এটা ডায়াগনোসিস কনফার্ম করতে হলে আপনাকে এফএনএসি করতে হবে, এফএনএসি করে তারপরে হয়তো কনফার্ম করতে হবে। কিন্তু এগুলো একটা অন অ্যান অ্যাভারেজ যে এটা যদি এরকম ফাইন্ডিং থাকে তাহলে আমরা লার্জ সেল বা অ্যাডিনোকার্সিনোমা আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে পারি। স্মল সেল কার্সিনোমা গুলো সাধারণত লাং প্যারেনকাইমাল শ্যাডো ইউজুয়ালি কম থাকে। এটা থাকে হাইলার শ্যাডো অথবা লিম্ফ নোড শ্যাডো অথবা কোনো বোনসের মধ্যে কোনো শ্যাডো। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 90 to 95 কেস অফ স্মল সেল কার্সিনোমা অকার সেন্ট্রালি, যেটা সেন্টারের দিকে থাকবে আমরা বলেছি। এটা একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার, আর নিউরো এন্ডোক্রাইন টিউমার হচ্ছে ব্রঙ্কিয়াল নিউরোএন্ডোক্রাইন গুলো ব্রঙ্কিয়াল ট্রি যেখানে থাকে সেখানেই থাকে, কারণ পেরিফেরিতে তো নিউরোএন্ডোক্রাইন সেলগুলো নাই, সেখানে জন্য এখান থেকে আসে না। তাহলে অ্যারাইজ ফ্রম দ্য মেইন stem of the lower bronchi and thus appear as hilar or perihilar mass, frequently have mediastinal lymph node involvement at presentation. মানে লিম্ফ নোড ইনভলভমেন্টটাই সাধারণত বেশি থাকে। তবে বনি পালমোনারি মেটাস্টেসিস এবং মেটাস্টেসিস টু দ্য থোরাসিক ক্যাভিটিও থাকতে পারে। যেটা বলছিলাম, যদি এরকম একটা শ্যাডো থাকে তাহলে আমাদের কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে যে স্পেশালি অন দ্য লেফট সাইডে যদি থাকে তাহলে আমাদের খেয়াল করে দেখতে হবে যে ফ্রেনিক নার্ভের ইলিভেশন আছে কিনা। একটা ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সির সাথে যদি ফ্রেনিক নার্ভের পলসি থাকে তাহলে ইলিভেশন থাকবে অফ দ্য লেফট ডম অফ ডায়াফ্রাম। হ্যাঁ, কাজেই এটা খেয়াল করতে হবে। এখানে যদি কোনো শ্যাডো থাকে এবং ডায়াফ্রামেটিক ইলিভেশন থাকে তাহলেও কিন্তু আমরা তাকে জোর দিয়ে বলে ফেলতে পারবো যে দিস ইজ ডিউ টু ম্যালিগনেন্সি। এটাও হলো এরকম একটা এক্সরে যেখানে দেখেন যে এরকম আছে, সাথে ইফিউশন আছে। এইখানে একদম টিপিক্যালি সানরে অ্যাপিয়ারেন্স আছে, তাই না? ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি উইথ লেফট সাইডেড প্রলিফারেশন উইথ একটা এক্সট্রা ফাইন্ডিং আছে। এইটা যদি হতো আপনাদের একটা অসপিস্টেশন তাহলে কিন্তু ফাইন্ডিং গুলো আপনাদের চাইতো যে মেনশন 3 or 4 ইম্পর্টেন্ট ফাইন্ডিং। আমি বলবো 4 ইম্পর্টেন্ট ফাইন্ডিং। কি কি আছে বলেন তো একজন কেউ? একজন রেসপন্স করেন কাইন্ডলি। স্যার এখানে 4 একটা হচ্ছে স্যার ওখানে তো দেওয়াই আছে, যেমন স্টার্ট্রমি করা সুচারটা দেওয়া আছে স্যার। আর একটা হচ্ছে স্যার মানে মিডিয়াস্টেনামটা শিফটিং টু লেফট হয়ে গেছে স্যার। হ্যাঁ, মিডিয়াস্টেনাম শিফটিং আছে। তাহলে লেফটে যদি শিফটিং থাকে তাহলে শিফটিং থাকলে আরো কিছু দেখতে হবে স্যার। কোলাপস আছে, ফাইব্রোসিস আছে কিনা, কোলাপস আছে কিনা, এসব কোলাপস আছে কিনা, ফাইব্রোসিস আছে কিনা, তাই না? এখানে তো দেখে মনে হচ্ছে না যে এরকম কোনো কিছু আছে, তাই না? আপার লোবটা মোটামুটি ক্লিয়ার মনে হচ্ছে, কিন্তু লোয়ার দিকে কিন্তু কিছু ফাইন্ডিং আছে যে এখানে একটু অপাসিটি আছে, তাই না? এখানে এই যে দেখেন কিছুটা অপাসিটি আছে না, এখানে অপাসিটি আছে কিছুটা। এখানে তো এটা তো হাইলার শ্যাডো আছেই, বড় এক সানরে অ্যাপিয়ারেন্স আছে, এইখানে ইফিউশন আছে, এইখানে দেখেন একটুকু অপাসিটি আছে, তাই না? একটু অপাসিটি আছে। এটা কিন্তু লিঙ্গুলার কলাপস থাকার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে? এইদিকে রিপ ক্রাউডিং এও আছে, তাই না? এইদিকে রিপ ক্রাউডিং আছে, দেখেন এইদিকে তুলনায় কম্পেয়ার করলে রিপ ক্রাউডিং আছে। এটা অন্য একটা কারণেও হইতে পারে, কারণ কি এখানে যেহেতু স্টার্নোটমি সুচার আছে, স্টার্নোটমি থাকা মানে হচ্ছে এইদিকে একটা অপারেশন হয়েছে। এরকম যদি অপারেশন হয়ে থাকে তো পোস্ট অপারেটিভ হলে এই জায়গায় কিছু না কিছু ফাইব্রোসিস আছে। ফাইব্রোসিস থাকার জন্য এই দিকের
কিছুটা লাংসের কম্প্রেশন আছে, এইদিকে শিফটিং আছে, ঠিক আছে। কাজে এখানে একটা ম্যালিগনেন্সি আছে, একটা ইফিউশন আছে, একটা স্টার্নোটমি সুচার আছে, এইদিকে রিপ ক্রাউডিং আছে। এটা হতে পারে আন্ডারলাইং ফাইব্রোসিসও আছে। দেখেন এইদিকে কিছু প্লুরাল থিকেনিংও আছে কিন্তু, হ্যাঁ, এই যে উপরের দিকে যদি খেয়াল করেন কিছু প্লুরাল থিকেনিংও আছে। কাজে এটার মধ্যে অনেকগুলি ফাইন্ডিং আছে যেগুলি কিন্তু পরীক্ষার সময় আপনাদের ফাইন্ডিং হিসেবে চাইতে পারে। কাজে একটা এক্সরে দেখতে গেলে আমাদের অনেক কিছু খেয়াল করে দেখতে হয়। দেখেন এখানে খুব ক্লিন কাটি, তাই না? লেফট সাইডের একটা হ্যাঁ মাসলেশন আছে। তাহলে এই যে মাসলেশন থাকে, এই মাসলেশন থাকলে আমাদের আর কি দেখতে হবে স্যার? এটা লেফট ডোম অফ ডায়াফ্রামটা দেখতে হবে স্যার। লেফট ডোম অফ ডায়াফ্রাম দেখতে হবে। এই যে এখানে যদি থাকে মাসলেশন তাহলে সাধারণত দেখতে হয়। অ্যাপিক্যালসে সাধারণত লাগে না। যদি হাইলার প্যারাহাইলার থাকে তাহলে আমাদেরকে সাধারণত ডোমের ইয়েটা থাকে, কারণ আমরা জানি ফ্রেনিক নার্ভটা একদম অ্যাওর্টার পাশ দিয়ে ঘুরে নিচের দিকে নেমে যায়, আবার এর উপর থেকে অ্যাওর্টার নিচ দিয়ে ঢুকে গিয়ে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ওঠে, ঠিক আছে। যাই হোক, এটা আমরা দেখতে পারবো, দেখলে অসুবিধা নেই। আর কি দেখতে হবে যেটা আমরা চাইবো আর কি, এইখানে যদি একটা লিশন থাকে তাহলে আর কি দেখতে হবে? ওই একজন রেসপন্স করি। আর এটা প্যানকোস টিউমার হতে পারে, হর্নার সিনড্রোম আছে কিনা দেখতে হবে স্যার। না, এক্সরে তে হর্নার সিনড্রোম দেখবো না, আমরা দেখবো, অবশ্যই দেখবো, কিন্তু এক্সরে তে আমরা আর কি ফাইন্ডিং খুঁজবো? ট্র্যাকিয়াল শিফটিং, ট্র্যাকিয়াল শিফটিং আছে কিনা, আচ্ছা দেখলাম। তারপর বনি মেটাস্টাসিস আছে কিনা, বনি মেটাস্টাসিস আছে রিপ কিনা, ডিস্ট্রাকশন। রিপ ডিস্ট্রাকশন, আচ্ছা এই যে বলছে এটা আমি আসলে এটাই চাচ্ছিলাম, কারণ অ্যাপিক্যাল লিশন যদি থাকে, অ্যাপিক্যাল লিশনটা রিবের খুব কাছাকাছি থাকে, তাই না? খেয়াল করতে হবে মিডিয়াস্টিনাল যে লিশনটা এটা রিব কেস থেকে অনেকটা দূরে থাকে, কিন্তু অ্যাপিক্যাল যদি লিশন থাকে এই লিশনটা একদম ফার্স্ট রিব সেকেন্ড রিব এটার কাছাকাছি কিন্তু, তাই না? লাংসের অ্যাপেক্সের রিলেশন কি আমরা জানি, পোস্টেরিয়র রিলেশন ফার্স্ট রিব এন্ড সেকেন্ড রিব, তাই না? নাকি অ্যাপিক্যাল রিলেশন পোস্টেরিয়রলি ফার্স্ট রিব এবং সেকেন্ড রিব। কাজেই যদি অ্যাপেক্সের দিকে কোনো লিশন থাকে তাহলে আমাদের খুব ভালো করে খুঁজতে হবে যে এখানে কোনো রিব ডিস্ট্রাকশন আছে কিনা। এটা কিন্তু রেডিওলজিক্যালি দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই পরের এক্সরেটাই দেখি যে কি আছে। আছে কিছু বোঝা যায় কিনা? হ্যাঁ, আমি লিখে দিছি আজকে, আমি ওই দেই নেই, অপশন দেই নেই যে পরে বললে আমি দিব। হ্যাঁ, এখানে কিন্তু আছে। এই যে দেখেন এইখানে কিন্তু ফার্স্ট রিবটা, এই দিকের ইকুইভ্যালেন্ট যদি করেন তাহলে এইদিকে কি রিব দেখা যায়? ফার্স্ট রিব নাই, তাই না? আমরা তো ইকুইভ্যালেন্স দেখতে হবে। এই দিকটাতে ফার্স্ট রিব, এইটা যদি এখানে দেখা যায় তাহলে এই বরাবর এইদিকেও তো একটা জিনিস থাকার কথা, তাই না? এই দেখেন পেডি বোঝা যাচ্ছে স্পাইন, স্পাইন থেকে তো কিছু একটা থাকার কথা, সেটা নাই তো, তাই না? না স্যার, নাই স্যার, নাই। না থাকলে এই যে অ্যাপেক্স একটা লিশন আছে, তাহলে এখানে রিব ডিস্ট্রাকশন আছে, ঠিক কি না? এটা যদি থাকে তাহলে একটা খেয়াল করে দেখতে হবে। এইটা কিন্তু প্রায় মিস হয়ে যায় অনেকের, হ্যাঁ আমারও মিস হয়ে যায়, এটা কিন্তু মিস করা যাবে না। অ্যাপিক্যাল কোনো লিশন যদি থাকে তাহলে অবশ্যই আমাদের খুঁজতে হবে যে ওই জায়গার ফার্স্ট রিব সেকেন্ড রিব এগুলো অথবা থার্ড রিব এগুলো দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? যদি না থাকে তাহলে রিব ডিস্ট্রাকশন আছে। এদিকে কি আছে? সবই আমি লিখে দিছি কিন্তু, হ্যাঁ, কিন্তু ফাইন্ডিং গুলি বোঝা যায় কিনা। ইল ডিফাইন সফট টিস্যু মাস ইন দ্য রাইট আপার জোন উইথ রিব ডিস্ট্রাকশন, ভলিউম লস ইন রাইট লাং, ঠিক আছে? এখানে রিব ডিস্ট্রাকশন দেখেন, এইটার হলো যদি ফার্স্ট রিব হয়, ক্লিয়ার না। হ্যাঁ, ক্লিয়ার না, না এটা কারণ হচ্ছে এই লিশনটা অনেক বড়, হ্যাঁ খুব ডেন্স হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না। আমি বললাম না ইকুইভ্যালেন্ট দেখতে হবে, ইকুইভ্যালেন্ট। এইটার দেখেন এই যে ফার্স্ট রিব, তাই না? এটা ফার্স্ট রিব, তারপরে উল্টা দিক থেকে যদি আপনি যান আবার এদিকে ঘুরে গিয়ে এই যে হলো সেকেন্ড রিব, এই যে যদি আবার আসি উল্টা দিক থেকে ঘুরে, সরি, তাহলে আমরা রিব দেখার সময় ফার্স্ট রিব এরকম, তারপরে এটা ধরে সেকেন্ড রিব যায় এরকম, সেকেন্ড রিব, থার্ড রিব এই যে ঘুরে ঘুরে, সরি আবার কার্সার আসতেছে না, থার্ড রিব এই যে ঘুরে চলে আসলো এই যে, ঠিক আছে? তারপরে ফোর্থ রিব আমরা একটা দেখে ঘুরে গিয়ে তারপরে আরেকটাতে গিয়ে মার্চ করি, ঠিক আছে?
কাজেই এইটার ইকুইভ্যালেন্ট দেখেন এদিকে নাই, এখানে ফার্স্ট রিবও বোঝা যাচ্ছে না, সেকেন্ড রিবও বোঝা যাচ্ছে না, তাহলে এখানে রিব ডিস্ট্রাকশন আছে দুইটা, ঠিক আছে। এইদিকে আবার একটু ইফিউশন আছে, লেফট সাইডে কিছুটা ইফিউশন আছে, এটা অবশ্য লিখিনি আমি এখানে, এসে কিছুটা ইফিউশনও আছে। তাহলে আমাদের একটা লিশন যদি পাই, আমাদের কিন্তু এই জিনিসগুলি সবসময় খেয়াল রাখতে হবে। আপনাদের পরীক্ষার সময় কিন্তু এই জিনিসগুলি থাকবে, একটা লিশন থাকলে বলবে যে 4টা ফাইন্ডিং লেখেন, 5টা ফাইন্ডিং লেখেন, নিশ্চয়ই ফাইন্ডিং আছে। সেই ফাইন্ডিং গুলি কি? ফাইন্ডিং গুলি হবে মাস লিশন, ট্রাকিয়াল ডেভিয়েশন আছে কিনা, রিব ডিস্ট্রাকশন আছে কিনা, এইদিকে তো ইফিউশন আছে কিনা, লাংস এর মধ্যে কোনো মেটাস্টেসিস আছে কিনা এগুলি, অথবা এমনও হইতে পারে যে ক্লাভিকলের মধ্যে একটা মেটাস্টেসিস হয়ে আছে, কারণ আমরা জানি এখান থেকে বোনসে যায়, রিবে যায়, লিম্ফ নোডে যায়, যে কোনো জায়গায় যেতে পারে। তাহলে ক্লাভিকলটাও কিন্তু খেয়াল করে দেখতে হবে। এবং বনি থোরাসিক কেজের মধ্যে যতটুকু পোর্শন দেখা যায় এটাও কিন্তু পুরোটাই আমাদের দেখা উচিত, কারণ এমনও হইতে পারে খুব যদি অ্যাডভান্স লেভেল পরীক্ষা হয় যে এইখানে একটা লিশন আছে কিন্তু এই জায়গাটার মধ্যে একটা লাইটিক লিশন আছে, থাকতে পারে কিন্তু। হ্যাঁ, আমিও একবার একটা পেশেন্ট পেয়েছিলাম, এই পেশেন্টটা ডায়াগনোসিস কিন্তু এরকম হয়েছে। কাজেই এইখানেও একটা লাইটিক লিশন থাকতে পারে, তাহলে এইটার লিশন, এখানে একটা লাইটিক লিশন, ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি, মেটাস্টেসিস, অবভিয়াসলি ডায়াগনোসিস হয়ে যাবে, ঠিক আছে। কাজেই আমাদের বুকের এক্সরে দেখার সময় এটাও দেখবো, পাশাপাশি সব জিনিসগুলোই আমাদের দেখার অভ্যাস করতে হবে। আমরা যেটা বলছিলাম যে লাংসের যদি দেখি তাহলে তার সাথে সাথে আমাদের আরো কিছু দেখতে হবে, যে আমরা লাং ফিল্ড, তাই না? এখানে দেখেন এই যে বিভিন্ন রকমের শ্যাডো আছে, অনেক শ্যাডো আছে, এইটা একটা বড় শ্যাডো, কিন্তু মাঝখানে মাঝখানে আবার ছোট শ্যাডো আছে, এইদিকেও একটা আছে, তাহলে এটা হচ্ছে মাল্টিপল নোডুলার শ্যাডো। এবং বনি ইরেশন আছে ল্যাটারাল ফার্স্ট রিবের এই যে এখানে কিছুটা বনি ইরেশন আছে। সরি, আমি তো আসলে ভুল করে ফেলছি, কোশ্চেনটা দিয়ে দিছি। আনসার দেয়া স্যার। আচ্ছা, তো এটা আমার একটা তোমাদের ইয়ে ছিল যে আজকে আমি একটা এসপি স্টেশন তোমাদের নিব, কিন্তু ইয়ে হয়ে গেল আর কি। ঠিক আছে, তারপরে একটু দেখে নিই আমরা এটার মধ্যে যদি আমরা বলি মেনশন 4 ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং। হ্যাঁ, ইম্পর্টেন্ট ফাইন্ডিং কি কি আছে? একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি আছে, রাইট হিমোথোরাক্সে, ট্রাকিয়াল শিফটিং আছে, তাই না? ট্রাকিয়াল শিফটিং আছে, মাল্টিপল রাউন্ডেড শ্যাডো আছে, মাল্টিপল রাউন্ডেড শ্যাডো অফ ভেরিয়েবল সাইজ এন্ড শেপ, এই কথাগুলি কিন্তু বলতে হয়। হ্যাঁ, মাল্টিপল রাউন্ডেড ভেরিয়েবল সাইজ এন্ড শেপের শ্যাডো আছে, ডেন্স হোমোজেনাস, ঠিক আছে। এইটা অনেক সময় যদি বলি এক কথায় ক্যানন ওয়েভ শ্যাডো, ঠিক আছে। তাহলে হার্টের শিফটিং আছে, এইদিকে লেফট হার্টের এদিকে শিফটিং হয়ে গেছে, মিডিস্টাল শিফটিং হয়ে গেছে। আর এইটা একটা ইম্পর্টেন্ট সাইন যেটা আমরা কাট অফ সাইন। হ্যাঁ, এখানে ব্রঙ্কাসটা বেশ সুন্দর নেমে গেছে, এই পর্যন্তই বোঝা যাচ্ছে, এই পর্যন্ত আছে। এইখানে গিয়ে হঠাৎ করে অ্যাব্রাপ্ট কাট, এই অ্যাব্রাপ্ট কাট মিন করে যে এইখানে কোনো একটা প্যাথোলজি আছে। প্যাথোলজি কি? এখানে তো আর ফরেন বডি হওয়ার সম্ভাবনা নাই, তাই না? এখানে যেমন একটা অবস্থা ওপাসিটি আছে, এইদিকে একটা মাল্টিপল শ্যাডো আছে, এইরকম শ্যাডোতে তো আর ফরেন বডি হওয়ার সম্ভাবনা নাই, তাই না? ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে এই যে একটা কাট অফ, ক্লিন কাট, হঠাৎ সাডেন কাট অফ হয়, এইরকম একটা সাইন যদি থাকে, দিস ইজ মোর ইন ফেভার অফ ম্যালিগনেন্সি, ঠিক আছে। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এতক্ষণ যদি এই ফাইন্ডিং গুলি সবই আমরা বলতে পারি, ডায়াগনোসিস ইজ ভেরি অবভিয়াস, দিস ইজ ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি উইথ পালমোনারি মেটাস্টেসিস। এখন যদি বলি আপনার ফার্দার ইনভেস্টিগেশন কিভাবে করবেন, ফার্দার কনফার্মেশন কি করবেন? কনফার্ম দ্য ডায়াগনোসিস। How will you confirm the diagnosis? ব্রঙ্কোস্কোপি কেন না স্যার? হ্যাঁ, এটা আমারও প্রশ্ন, আমি এর জন্য আর কি। হ্যাঁ, এটা why not bronchoscopy? সেন্ট্রালি যখন লেশনটা থাকবে স্যার তখন তো ব্রঙ্কোস্কোপিক বায়োপসি হবে। ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি। ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি আমরা এখানে লিখলাম সিটি গাইডেড এফএনসি, এখানে why not bronchoscopy and bronchoscopic biopsy। এটা আর কি আমারও কোশ্চেন, আমি ওটা তোমাদের জন্য ওপেনই রাখছি। এটা কিন্তু অনেকেই এটা লিখতে পারে, তাই না? লিখতে পারে না? জি স্যার, লিখতে পারে, কিন্তু লিখলে আর কি এটার চেয়ে সিটি গাইডেড এফএনএসি একটা তো চেয়েছি আমরা, তাহলে আমরা মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকেই সবাইকে মিন করতে হবে। যদি বলতো যে মেনশন টু ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, তাহলে কিন্তু ওইটাও আসবে, কিন্তু আসা উচিত না। কেন আসা উচিত না?
কারণ ব্রঙ্কোস্কোপি করতে গেলে আমরা জানি লাংসের রিজার্ভ একটা থাকা লাগে, তাই না? ভাইটাল ক্যাপাসিটি তো এখানে একদিকে লাং তো তার নাই, এই ধরনের রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, তাই না? রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, কারণ কোনো কারণে যদি পেশেন্টের এই দিকের ব্রঙ্কাসটা অফ হয়ে যায়, পেশেন্ট কিন্তু কোলাপস করতে পারে। সেই জন্য সেন্ট্রাল লিশন হওয়া সত্ত্বেও এই পেশেন্টের কিন্তু ব্রঙ্কোস্কোপি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখা দরকার আমাদের। হ্যাঁ, ভাইটাল ক্যাপাসিটি কিন্তু এই পেশেন্টের খুবই কম, একটা লাং একদমই নাই, এই লাং একদম নন ফাংশনিং, একটা লাং আছে, কোনো কারণে যদি ব্রঙ্কোস্কোপি করতে গিয়ে এখানে অবস্ট্রাকশন হয়ে যায়, ইনফিউশন হয়ে যায়, মানে ফ্লুইড চলে আসে, লাং কোলাপস করে গেলে পেশেন্ট মে কোলাপস। সেই জন্য আমাদের যেখানে অপশন আছে, সিটি স্ক্যান করলে আমরা এখানে একটা মেটাস্ট্যাটিক লিশন আছে, এখান থেকে আমরা বায়োপসি নিতে, এফএনএসি নিতে পারি, কোর বায়োপসি নিতে পারি, অথবা সিটি স্ক্যান করলে এখানে তো একটা বড় লিশন পাওয়াই যাবে, তো এইখান থেকে আমরা নিয়েও কিন্তু আমরা এটাকে ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। ঠিক আছে, কাজেই আমাদের কোশ্চেন অ্যান্সার করার সময় কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার যে আমাদের কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেই মোর অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনটাকেই আমাদের কিন্তু অ্যান্সার করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা রাইট হেলার মাস আছে উইথ বায়োল্যাটারাল মেটাস্টেসিস। দেখেন এই লাংসেও আছে, এই লাংসে আছে, এই লাংসেও আছে, দুই দিকেই বায়োল্যাটারাল মেটাস্টেসিস আছে। থ্যাংক ইউ সবাইকে। সবাই আমরা কোভিড নিয়ে খুবই টেনশনে আছি, সবাই খুব বিপদে আছি, ঘরে আছি, সবার জন্য সুন্দর সবুজ আগামী দিনের অপেক্ষায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনাকে ধন্যবাদ স্যার। কারো কোনো কোশ্চেন আছে কিনা? থ্যাংক ইউ স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার লাস্ট যে হসপিটাল স্যার দেখবেন স্যার। স্যার প্যানকোস টিউমারটা একটু স্যার লাস্ট কোশ্চেনটা স্যার। লাস্ট এটা? জি স্যার হ্যাঁ, কি জানতে চাচ্ছি স্যার? আমরা যদি স্যার যে হসপিটাল স্টেশনে স্যার যদি লিখি স্যার হচ্ছে যে স্যার সিটি এফএনসি, সেক্ষেত্রে কি স্যার কি এক্সপ্লেনেশন দিয়ে দিতে হবে? যে আমি শুনতে পাচ্ছি না। রাখতে পারি না পালতে চালায় স্যার, মানে আমার গেছে এটা জুমেরিয়া। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, কোশ্চেনটা ভালো শুনতে পাচ্ছি না। স্যার এখন শোনা যায় স্যার? হ্যাঁ বলেন স্যার। যদি আমরা স্যার সিটি গেট এফএনসি আনসার করি, তাহলে কি স্যার সাথে এক্সপ্লেনেশন দিতে হবে কিছু, যেটা স্যার আপনি বললেন? না, এক্সপ্লেনেশন চাই নাই তো। না, এক্সপ্লেনেশন চাই নাই, তবে এখানে জি স্যার নরমালি এটা ওইটার কোশ্চেনটার জন্য একটু আপনাদের এরকম রাখা ভালো, কারণ এটা নিয়ে অনেক সময় হয়তো এমনও হইতে পারে কেউ ব্রঙ্কোস্কোপিক কোশ্চেনে অ্যানসার স্ক্রিপ্টে থাকতে পারে, কিন্তু যদি অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা করি কোশ্চেনগুলো, তাহলে কিন্তু এরকম থাকবে না আর কি। আসলে সেক্ষেত্রে এমন হবে, কেউ যদি সিটি এফএনএসি লেখে, সিটি গাইডেড এফএনএসি, তাহলে সে পাবে ফুল মার্ক, কিন্তু কেউ যদি লেখে ব্রঙ্কোস্কোপি এন্ড ব্রঙ্কোস্কোপিক বায়োপসি, তাহলে হয়তো 0.25 পাবে। যদি মার্কটা 1 থাকে তাহলে 0.25 থাকবে। হ্যাঁ, কিন্তু মূল মার্কটা থাকবে কিন্তু সিটি এফএনএসি যদি বলে, তাহলে কারণ ওটা তো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। এফএনএসির জন্য বা বায়োপসির জন্য আপনি যে 0.25টা পাবেন, এর জন্য মার্কসটা পাওয়া উচিত না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কিছু? লোকিউলেটেড ডিফিউশনে তো স্যার আমরা ডি সাইনটা পাচ্ছি স্যার, আবার এমপাইমাথোরাসিসেও স্যার ডি সাইন থাকে স্যার। রেডিওলজিক্যালি কি স্যার ডিফারেনশিয়েট করা যায় স্যার কোনোভাবে? হ্যাঁ, লোকুলেটেড ডিফিউশন যদি থাকে তাহলে তো স্যার ডি সাইন যেটা, হ্যাঁ। আর স্যার ইমপ্রাইমার ক্ষেত্রেও স্যার আমরা হচ্ছে ডেন্সিটি ওপাসিটিটা স্যার দেখি। হ্যাঁ, ওটা কিন্তু আসলে যদি আমরা এরকম বলি যে ক্লিনিক্যালি কি হয়, ওটা লোকুলেটেড ডিফিউশন রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিন্তু মোস্ট অফ দ্য কেসে হয় এমপায়ামা। লোকুলেটেড ডিফিউশন মোস্ট অফ দ্য কেসে এমপায়ামা কেন? কারণ ওইটা যে অ্যাডিশন হবে, অ্যাডিশন হইতে গেলে তো তাকে কিছু ফিব্রিনাস টিস্যু লাগবে। ফিব্রিনাস যদি হয় তাহলে সেটা কোথায় থাকে? পাস যেখানে আছে সেখানে থাকে। সে পাস যদি থাকে তার একটা ক্যাভিটারি ওয়াল থাকে, তাই না? সেই ক্যাভিটারি ওয়ালটা হয় ফিব্রিন থ্রেড, ফিব্রিন ফাইব্রাস টিস্যু, তাই না? এগুলো দিয়ে কাজে ওইটার ডায়াগনোসিস হয় কিন্তু মোস্ট অফ দ্য কেসে হয়তো এমপায়ামা। আবার এমনও হইতে পারে যে দিস ইজ টিউবারকুলার ডিফিউশন, সেটাও কিন্তু হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা পাওয়া যায় আর কি। ঠিক আছে, আর কিছু?
কারো কোনো কোশ্চেন আছে আর? স্যার মেজোথেলিওমা হলেও তো স্যার এরকম ডিসাইন থাকতে পারে স্যার। হ্যাঁ, মেজোথেলিওমা হলেও থাকতে পারে, সেটাও থাকতে পারে, একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে। তবে মেজোথেলিওমা তো আরেকটু সাধারণত রাউন্ডেড হয় আর কি। হ্যাঁ, এটা যেমন পেরিফেরিতে গিয়ে খুব মার্জ হয়ে গেছিল, তাই না? আমরা দেখতেছিলাম এখানে পেরিফেরিতে গিয়ে ল্যাটারাল চেস্ট ওয়ালের সাথে মিশে গেছে, সমান হয়ে গেছে, তাই না? ওইটা কিন্তু মেজোথেলিওমার ক্ষেত্রে সাধারণত ওরকমটা থাকে না, ওইখানে একটুকু যেমন এই যে এক্সরেটা, এটা কিন্তু আমরা যেহেতু আজকে ইফিউশন করতেছি সেই জন্য এটা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, এইটা কিন্তু একটা ডিফারেনশিয়াল, কিন্তু মেজোথেলিওমা অবশ্যই আসবে। হ্যাঁ, এই যে একটা, এটার কিন্তু ডিফারেনশিয়াল যদি আমরা পরবর্তীতে বলি, এটা লোকুলেটেড ডিফিউশন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস প্লাস যদি বলে কি হোয়াট মে বি দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, সেক্ষেত্রে কিন্তু এটা আসবে লোকুলেটেড ডিফিউশন মেজোথেলিওমা। এটা কিন্তু আরেকটা ডিফারেনশিয়াল অনেক সময় বলতাম, যদি এটা পিরামিডাল শেপ থাকতো সেক্ষেত্রে বলতাম আমরা কি বলতাম? থিকেন প্লুরা স্যার। প্লুরাল থিকেনিং। নো, থিকেন প্লুরা কেন? না, এটা তো যদি অ্যাপেক্সটা অ্যাপিকালটা থাকতো সেন্টারের দিকে, মানে ইয়ের দিকে, তাহলে কিন্তু অনেক সময় এরকম আর কি ওপাসিটি তিনটা ডিফারেনশিয়াল সাধারণত আসে। তার মধ্যে একটা হলো লোকুলেটেড ডিফিউশন, একটা হচ্ছে মেজোথেলিওমা, আর একটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। হ্যাঁ, ঠিক আছে, এগুলি ডিফারেনশিয়ালের মধ্যে আসে। এটা কেস টু কেস ভেরিয়েশন করবে। আমরা যেহেতু আজকে আমরা স্পেসিফিক্যালি একটা সাবজেক্টের উপর করতেছি, সেই জন্য আমরা ওই সাইনগুলি খুঁজতেছি যেগুলো দিয়ে আমরা সাধারণত ডেফিনেটলি বলতে পারি যে এটা এই ডায়াগনোসিস হতে পারে। ঠিক আছে স্যার, স্যার গোল্ডেন এস সাইনটা কি আরেকবার দেখানো যাবে প্লিজ? গোল্ডেন এস সাইন তো অনেক বলেছি স্যার, ওইটা থাকলে কি আমরা কমেন্ট করতে পারবো যে এটা গোল্ডেন এস সাইন হচ্ছে, এটাকে গোল্ডেন এস সাইন বলাই হয়েছে যেন এইরকম যদি ফিচার থাকে, দিস ইজ ম্যালিগন্যান্সি আনলেস প্রুভড আদারওয়াইজ। হ্যাঁ, এই যে এইখানে দেখেন লেফট রাইট হাইলামটা প্রমিনেন্ট একটা মাস, একদম এখান থেকে এই পর্যন্ত পুরো একটা জিনিসে একটা প্রমিনেন্স, কিন্তু ল্যাটারাল মার্জিনটা একটু কার্ভ আছে, এই যে এস এর মতো। হ্যাঁ, রিভার্সেস বলে আর কি, রিভার্সেস এই পর্যন্ত ধরেন যে মাসটা, তাহলে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে এই যে আপার লোবটা কলাপস আছে, কলাপসের জন্য হরাইজন্টাল ফিশারটা উপরের দিকে চলে আসছে। এই যে উপরে চলে আসা মানে নিজের দিকে পুল করা, এই পুল করার জন্য এখানে কলাপসের সাইন, এইটার জন্য হচ্ছে মাসের জন্য বালজিং সাইন, দুইটা মিলে হচ্ছে এস সাইন, টোটাল দিলে হচ্ছে গোল্ডেন এস সাইন। এবং এইরকম যদি একটা ফাইন্ডিং থাকে, উপরের লোব কলাপস, এদিকে হরাইজন্টাল ফিশার বা টেন্টিং, তারপরে হচ্ছে বালজিং হাইলাম, টোটালটা মিলে হচ্ছে গোল্ডেন এস সাইন। এবং এইরকম ফাইন্ডিং থাকলে হচ্ছে আমরা বলি মোস্টলি ইন ম্যালিগন্যান্সি। ঠিক আছে, হতে পারে এটা স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে হতে পারে, কিন্তু স্কোয়ামাস সেলের জন্য বেশি হয়। ঠিক আছে, তাহলে বোধহয় আর কারো কোনো কোশ্চেন নাই আশা করি, নাকি? স্যার প্যানকোস টিউমারটা একটা ইম্পর্টেন্ট টিউমার স্যার, ওটা যদি একটু বলেন। আচ্ছা, প্যানকোস টিউমারের সম্পর্কে যেটা বলতেছিলাম, আমরা যদি ম্যালিগন্যান্সি সম্পর্কে, অনেকক্ষণ তো হয়ে গেছে না, 1 ঘন্টার বেশি হয়ে গেল ক্লাস না। ঠিক আছে, যদি প্যানকোস টিউমার বলি, আমরা আসলে ম্যালিগন্যান্সি সম্পর্কে সবার একটু পড়াশোনা করে নিলে হবে। বিশেষ করে ডেভিডসনের যেটুকু আছে আমার মনে হয় এটুকু পড়লেই যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। আমরা ক্লিনিক্যাল যে ফাইন্ডিং গুলি আছে, এই ফাইন্ডিং গুলো কিন্তু আমাদের ইলিসিয়েশন করা লাগতে পারে। যেমন আমাদের এক সময় এরকম আসছিল যে লং কেস হবে অবজার্ভ, যদি এরকম হয় একটা পেশেন্টের ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সির পেশেন্ট আসলো আছে, তাকে হিস্ট্রি নেওয়া হলো, হিস্ট্রি নিয়ে দেখা গেল যে কিছু কিছু ফাইন্ডিং আছে। তখন ফাইন্ডিং পাওয়ার পরে বললো যে আপনি ক্লিনিক এক্সামিনেশন করেন, এক্সামিনেশন করার পর দেখা গেল যে কিছু কিছু ফাইন্ডিং আছে ইন ফেভার অফ দ্য ডায়াগনোসিস। সেই ফাইন্ডিং এর পাওয়ার পরে তারপর হয়তো বের করে দিল, দেখেন এটা হলো আপনার এক্সরে, এই এক্সরেতে আপনি কি কি ফাইন্ডিং আছে। এরকম একটা মেথড হইতে পারতো, যেটা আমাদের একটা প্ল্যান ছিল বিশ্ববিদ্যালয়ে, যে এখনো বাস্তবায়ন হয়নি। তো সেক্ষেত্রে আমরা যখন ওয়ার্ডে রুগী দেখব, ওয়ার্ডে যদি রুগীগুলো দেখতে যাই, তো আমরা তো এক্সরে দেখেই সাধারণত পেশেন্টের সাথে এই যে পেশেন্টগুলো ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সির কি কি নিয়ে প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, অনেক প্রেজেন্টেশন, ভ্যারিড প্রেজেন্টেশন,
তাই না? প্রেজেন্টেশন এরকম হয় না, কোনো কিছু নাই। কাফ থেকে শুরু করে ব্রেথলেসনেস, হেমোপটাইসিস, তারপরে বডি এক, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, তাই না, হর্সনেস অফ ভয়েস, ডিফিকাল্টি ভিশন, তাই না, এগুলো নিয়ে আসতে পারে, অনেক কিছুই আসতে পারে। তাহলে কোনটার জন্য কোন প্রেজেন্টেশন নিয়ে আসে, সেই প্রেজেন্টেশনটা এবং কোন ম্যালিগনেন্সির জন্য আসে, এটা আপনাদের কিছুটা জানা থাকলে পরবর্তীতে ডায়াগনোসিস, স্পেসিফিক ডায়াগনোসিস, যেমন আমাদের লং কেস নেওয়ার পরে হয়তো বলবেন আপনি ডায়াগনোসিস হচ্ছে ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি, কিন্তু কোন টাইপের তখন যদি জিজ্ঞেস করে, তখন বলার জন্য ওই ফাইন্ডিং গুলো আমাদের হেল্প করবে যে কি টাইপের ডায়াগনোসিস মানে হতে পারে। যেমন এটা হতে পারে স্কোয়ামাস সেল কার্সিনোমা, হতে পারে স্মল সেল কার্সিনোমা, তাই না, হতে পারে, কিন্তু এটা অ্যাজ এ হোল সব মিলানোর পরে কিন্তু আমরা বলি। মাহবুব বারবারই বলতেছিল প্যানকোস টিউমার। প্যানকোস টিউমারের কিন্তু খুবই সুন্দর কিছু ক্লিনিক্যাল সাইন থাকে, যেই সাইনগুলো থাকলে আমরা ক্লিনিক্যালি বলে দিতে পারি দিস ইজ প্যানকোস টিউমার বা আপার লোব টিউমার, তাই না, অ্যাপিক্যাল টিউমার, স্পেশালি অ্যাপিক্যাল টিউমার, অ্যাপিক্যাল লাং টিউমার যদি হয়। এটার মধ্যে থাকলে কি হয়, থাকে সাধারণত হর্নার সিনড্রোম, যেটা মাহবুব বারবার শুনতে চাচ্ছিল বা জানতে চাচ্ছিল যে হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোমটা কি? এটা হর্নার সিনড্রোমটা কি কেউ বলতে পারবে একজন? স্যার হর্নার সিনড্রোম হচ্ছে স্যার ইপসিল্যাটারাল স্যার এটা হচ্ছে মিওসিস, partial ptosis, পার্শিয়াল টোসিস, স্যার anhidrosis, enophthalmosis। হ্যাঁ ঠিক আছে। যদি স্যার অপারেশন হয় তাহলে স্যার যে সিম্পটমগুলো, হ্যাঁ এটা হলো যদি অ্যাপিক্যাল মাস বা টিউমার সে রিবকে ডিস্ট্রাকশন করে, বা ওই জায়গায় যে স্যাটেলাইট স্টেলিড গ্যাংলিয়াটা আছে, স্টেলিড গ্যাংলিয়াকে যদি ইনভলভ করে, তাহলে সে কিছু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি দেখাবে, সিম্প্যাথেটিক যে ইয়ে থাকার কথা সেগুলো হবে না। তো এর জন্য যেই সাইডে লিশন সেই সাইডের কিছু ফাইন্ডিং পাওয়া যাবে। এক কথা যদি আমরা বলি, যেই সাইডে লিশন সেই সাইডের সব কিছু কমে যাবে, চারটা জিনিসই কমে যাবে। টোসিস মানে লিড পড়ে যাবে, ছোট হয়ে গেল, তারপরে চোখটা ছোট দেখা যাবে, তাই না, অ্যানপথ্যালমাস, তারপরে মিওসিস মানে চোখ ছোট হয়ে যাবে, পিপিলটাও ছোট হয়ে যাবে, মিওসিস। আর কি হবে? সোয়েটিং, এদিকে সোয়েটিংটাও কমে যাবে। এই চারটা জিনিস এই একসাথে যদি আমরা কম্বিনেশন বলি, দিস ইজ হর্নার্স সাইন্স, তাই না, হর্নার্স সাইন্স। কাজেই যদি টিউমার সহ এটা আমরা যদি পেয়ে যাই, তাহলে হর্নার্স সিনড্রোম। আরো কিছু থাকে সাথে, যদি আমাদের আর্মের রেডিয়েশন পেইন থাকে, তাই না, ক্লডিকেশন বা রেডিয়েশন নিউরোলজিক্যাল পেইন থাকে, এগুলোকে সবকিছু মিলে আমরা একসাথে হর্নার্স সিনড্রোম বলি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যানকোস্টের একটা স্পেশাল ফাইন্ডিং। ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি যদি হয়, তাহলে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার পরে আমাদের আরো একটু জিনিস দেখতে হয় যে এই পেশেন্টের এসবিও সি আছে কিনা, সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, হর্নার সিনড্রোম, সার্ভাইকাল লিম্ফ নোড, জেনারেলাইজড লিম্ফেডনোপ্যাথি, তাই না, তারপরে হেপাটোমেগালি, অ্যাসাইটিস, এগুলোও কিন্তু আমাদের দেখতে হবে, বনি টেন্ডারনেস, এগুলো কিছু কিছু ফাইন্ডিং আছে। এগুলো আমরা যখন লং কেস দেখবো বা ক্লিনিক্যাল কেস দেখবো তখন আলোচনা করবো। আমরা আসলে বেটার না, ওইটা আমরা আসলে যেতে চাচ্ছিলাম না, আমরা স্পেসিফিক্যালি রেডিওলজি দেখতেছি এবং রেডিওলজির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি, সেই জন্য আমরা ওইগুলিতে যাচ্ছি না আর কি। হ্যাঁ, তারপর আমার মনে হয় যেহেতু এক্সরেগুলি দেখে ফেললাম আমরা, এই ফাঁকে সবাই ডেভিডসনের অ্যাটলিস্ট যেটুকু ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি আছে এটুকু আমার মনে হয় সবার পড়ে ফেলা উচিত। হ্যাঁ, তো আর তো বোধহয় কারো কোনো কোশ্চেন নাই না? আমরা কি তাহলে আজকে শেষ করি? জি স্যার। থ্যাংক ইউ স্যার। আমাদের সবাই আমাদের ফেসবির কে কে আছে? আমি জানতে থ্যাংক ইউ স্যার। ফেসবির আমাদের কে কে আছে? স্যার মাহবুব আছে স্যার। হ্যাঁ মাহবুব আছে, তার স্বামী আছে, দুজনকে পেয়ে গেছি। আর রাজীব ভাই আছে মনে হয় স্যার। তারেক আছে, তারেক ভাই আছে, রাজীব ভাই আছে, তারেক ভাই আছে স্যার। আর কি আছে? ফেসবির আমাদের কেউ আর কেউ আছে? 4 জন 5 জন ছাড়া। স্যার ফজলে রাব্বি ভাই আছে স্যার। হ্যাঁ ফজলে রাব্বি আছে, মাহবুব, ফজলে রাব্বি, সামি, ওরা দুজন আছে। সোনিয়া সাইফ আপুকেও দেখলাম স্যার। সোনিয়া আছে না? আচ্ছা না, ওরা তো কোনো রেসপন্স করে না। রেসপন্স না করলে বুঝবো কি হয় যে ওরা বুঝতেছে কিনা।
এগুলো আসলে আমাদের খুবই প্রিলিমিনারি কথা, হইতে পারে যে ওদের জন্য আর কি খুব বেশি সিম্পল হয়ে যাচ্ছে, কিন্তু সিম্পল তো সিম্পল না, পরীক্ষা তো দিতে হবে, তাই না? সেই জন্য সবারই মনে হয় থাকা দরকার। আমরা তো অনেক ইয়ে করে কষ্ট করে এগুলো রেডি করি, কাজে থাকা দরকার সবার। আমাদের ফেজ এর সবাই আছে তো না? সবাই কিন্তু নাই, আমি দেখতেছি অনলি 56 পার্টিসিপেন্ট আছে আপাতত। ওই সময় অবশ্য অনেকে ছিল, প্রথমে ছিল স্যার, আমরা নেক্সট দিন থেকে আশা করি এরকম হয় তাহলে কিন্তু আমরা ফেসবুক লাইভে দিব না, আমরা একদম ইনস্ট্যান্ট পার্টিসিপেন্টই চাই। হ্যাঁ, কারণ পরে দেখবে এটা চেয়ে আমরা চাই যে সবাই আমাদের সাথে থাকুক, ইন্টারেকশন থাকুক, ইন্টারেকশন করা দরকার। ইন্টারেকশন না করলে তো আমাদের পরে বলা এবং ইয়ে করা পরীক্ষার জন্য হবে না। এরকম এইগুলি তো আসলে অনেক আছে, আমাদের যদি নেটে যাই, নেটে গেলে অনেক কিছু দেখতে পাবো, কিন্তু এগুলো দেখে তো আলটিমেটলি মনে থাকে না। আমাদের ইন্টারেকশন দরকার, আমরা এই জন্য মাঝে মাঝে ইন্টারেকশনে যেতে চাই। যদিও স্যার অনেকেরই তো ডিউটি আছে স্যার, মানে ওই জন্য হয়তো। হ্যাঁ, না ঠিক আছে, যাদের আছে তাদের তো থাকবেই, কিন্তু যাদের নাই তারা অ্যাট লিস্ট আমাদের সাথে কিন্তু জয়েন করা উচিত। হ্যাঁ, আমরা আশা করব নেক্সট থেকে সবাই জয়েন করবে। জি স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে আরেকটা ক্লাস নিব চেস্ট এক্সের উপর, তারপরে হয়তো যেগুলো ছোটখাটো জিনিস থাকবে সেগুলো আমরা যার যার মতো নিজেরা পড়ে নিব। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।